সকলকে নমস্কার। আজ জনস্বাস্থ্য মোর্চা আগত সকলকে অ্যালায়েন্স ফর পাবলিক হেলথের তরফ থেকে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আগত সকলকে আমরা পাবলিক হেলথের তরফ থেকে যাওয়ার আগে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আগত সকলকে প্রথমত যে সকল দর্শকরা আজকে উপস্থিত রয়েছেন এই সভাগৃহে, তাদেরকে অনুরোধ যে আপনারা একটু সামনের দিকে এগিয়ে এসে বসুন। সবাই পেছনে ছড়িয়ে ছিটিয়ে না বসে একটু যদি সামনের দিকে এগিয়ে এসে বসেন, তাহলে সবার কাজ সম্পন্ন করতে সুবিধা হয়। দ্বিতীয় যে ঘোষণা, সেটা হচ্ছে যে আমরা যেহেতু মূল অনুষ্ঠানে এবার প্রবেশ করতে চলেছি, সকলকে অনুরোধ যে আপনারা আপনাদের মোবাইল ফোন একটু নিষ্ক্রিয় অবস্থায় রাখবেন, যাতে আলোচনা সভা শুরু হলে বক্তারা অসুবিধায় যাতে না পড়ে। প্রথমত, বিভিন্ন গণতান্ত্রিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সংগঠনের যে সকল সদস্যরা আজকে উপস্থিত হয়েছেন, তাদের সকলকে জনস্বাস্থ্য মোর্চার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। জনস্বাস্থ্য মোর্চা বা পিপলস অ্যালায়েন্স ফর পাবলিক হেলথ PAPH গত 20 ফেব্রুয়ারি এই বছর একটি সম্মেলনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। এই সংগঠনের বিভিন্ন সদস্যরা প্রাথমিকভাবে একটা গ্রুপ হিসেবে কাজ করছিল। সেখানে বেশ কিছু ব্যক্তিবর্গ ছিলেন এবং বিভিন্ন সংগঠনের সদস্যরা ছিলেন। পরবর্তীতে একটি সম্মেলনের মধ্যে দিয়ে আমরা এই জনস্বাস্থ্য মোর্চা সংগঠনটি তৈরি করেছি। এই সংগঠন তৈরি করার আগে থেকেই বহু সদস্যরা বিভিন্ন স্বাস্থ্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং লকডাউনকে কেন্দ্র করে বিভিন্ন যে জনগণের দাবি দেওয়া এবং আন্দোলন যেগুলো চলছিল তার মধ্যেও অংশগ্রহণ করছে। সংগঠন তৈরি হওয়ার পরেও সেই ধারা বজায়। উল্লেখ্য যে লকডাউন বিরোধী গণ উদ্যোগ তারা বিভিন্ন আন্দোলন সংগঠিত করে এসেছে লকডাউন এবং তার ঠিক পরবর্তী সময়গুলিতে। তাতে যেমন আমাদের সংগঠনের বহু সদস্যরা অংশগ্রহণ করেছেন, পরবর্তীতে লকডাউন বিরোধী গণ উদ্যোগের বহু সদস্যরাও জনস্বাস্থ্য মোর্চার সদস্য হয়েছেন। আমাদের এই সংগঠন জনস্বাস্থ্য মোর্চা তিনটে প্রধান প্রশ্নকে কেন্দ্র করে প্রাথমিকভাবে তৈরি হয়েছিল, যদিও এই তিনটে প্রশ্নের মধ্যেই তার কার্যকলাপ সীমাবদ্ধ নয়। জনস্বাস্থ্যকে কেন্দ্র করে বিভিন্ন যে বিতর্ক, মতধারা বা যে আন্দোলনগুলি চলছে সেই সম্পর্কে সংগঠনের নির্দিষ্ট অবস্থান থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। যে প্রধান তিনটি প্রশ্নকে কেন্দ্র করে পিপলস অ্যালায়েন্স ফর পাবলিক হেলথ কাজ শুরু করে সেগুলিকে একটু সংক্ষেপে বলছি। প্রথমত, ভ্যাকসিন সংক্রান্ত বা প্যান্ডেমিক সংক্রান্ত সমস্ত তথ্য জনগণের সামনে তুলে ধরতে হবে। ভ্যাকসিন এবং প্যান্ডেমিক সংক্রান্ত সমস্ত তথ্য জনগণের সামনে তুলে ধরতে হবে, এটা ছিল প্রথম দাবি। দ্বিতীয় দাবি যেটি ছিল সেটা হচ্ছে যে লকডাউনকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে। লকডাউনকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে। এবং তৃতীয় যে দাবি ছিল সেটা হচ্ছে ভ্যাকসিন কোনোভাবেই বাধ্যতামূলক করা যাবে না। ভ্যাকসিন কোনোভাবেই বাধ্যতামূলক করা যাবে না। এই তিনটে প্রশ্নকে কেন্দ্র করে প্রাথমিকভাবে জনস্বাস্থ্য মোর্চা কাজ শুরু করে, যেটা যদিও বললাম যে অন্যান্য বিভিন্ন স্বাস্থ্য আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন যে পর্যায়ে সারা রাজ্য জুড়ে যে কাজকর্ম চলছে তাতে জনস্বাস্থ্য মোর্চা ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে। এই সংগঠন তৈরি হওয়ার পর থেকে যে কাজগুলি সংগঠন করে এসেছে তার দু একটা নমুনা আমি দিয়ে দিচ্ছি। প্রথমত, বেলুর শ্রমজীবী হাসপাতালে কোভিড এর ঠিক আগে এবং পরে সেখানে রোগীদের মধ্যে কী ধরনের পার্থক্য দেখা যাচ্ছে সেই সম্পর্কে একটা সার্ভে আমাদের সংগঠনের তরফ থেকে করা হচ্ছে।
এবং সে সার্ভে পুরোপুরি সম্পূর্ণ হলে তার একটা বিস্তারিত তথ্য জানানো হবে, যদিও কিছু বক্তব্য আমাদের সংগঠনের ওয়েবসাইটে ইতিমধ্যেই তুলে ধরা হয়েছে। দ্বিতীয়ত, এটা উল্লেখ্য যে আমাদের 20শে ফেব্রুয়ারি যে সম্মেলন হয়, সেই সময় সেই সম্মেলনের সভাগৃহের নাম দেওয়া হয়েছিল শহীদ আনিস খান সভাগৃহ। তার কারণ হচ্ছে যে বহু রাজনৈতিক বিশ্লেষণ থাকা সত্ত্বেও এটা আমাদের সংগঠন মনে করে যে আনিস খানের যে হত্যাকাণ্ড, তার সাথে তার স্বাস্থ্য আন্দোলনের সঙ্গে যোগ থাকারও একটা দিক অবশ্যই ছিল। সেই বিষয়ে বিস্তারিত জানার জন্যে আমাদের সংগঠনের তরফে জনস্বাস্থ্য অধিকার ও সুরক্ষা মঞ্চের অভিক নাগের একটি ইন্টারভিউ নেওয়া হয় এবং সেখানে তিনি বিস্তারিত এ সম্পর্কে অনেক কিছু তুলে ধরেন, যেটা আমাদের সংগঠনের ইউটিউব চ্যানেলে ইতিমধ্যেই দেওয়া হয়েছে। পরবর্তীতে বইমেলায় জনস্বাস্থ্য জনবার্তা আমাদের সংগঠনের মুখপত্র, তার প্রথম ইস্যুটি বের হয় এবং তার কিছু কপি বাইরেও রাখা রয়েছে। আপনারা যারা এখনও পাননি সেটা দেখে নিতে পারেন সভার শেষে। আর অতি সাম্প্রতিক হাওড়া শিবপুর অঞ্চলে শ্রমিকদের মধ্যে একটি হেলথ ক্যাম্প করা হয়েছে। এগুলি হলো মূলত আমাদের সংগঠনের তরফ থেকে ইতিমধ্যে যে ধরনের কাজগুলি করা হয়েছে তার একটা বিবরণ দিলাম। আজকের যে আলোচনা সভা, এবার মূল আলোচনা সভার কাজে আমরা পৌঁছে গেছি। আমাদের আলোচনা সভার মূল বক্তব্য আজকে হলো যে আসন্ন বাদল অধিবেশনে সংসদে সম্ভাব্য একটি স্বাস্থ্য বিল পেশ করতে চলেছে কেন্দ্র সরকার। সম্ভাব্য এই কারণেই যে তারা বিলটি পেশ করবেন কিনা সে বিষয়ে প্রশ্ন রয়েছে, কিন্তু সম্ভাবনাও রয়েছে, কারণ মূলত গণমাধ্যমের মধ্যে দিয়ে এই ড্রাফটটা পাওয়া গেছে, এই স্বাস্থ্য বিলের যে ড্রাফট সেটা। এবং মূল আলোচনায় যাওয়ার আগে শুধু একটা কথা উল্লেখ্য যে অবশ্যই আমাদের এই স্বাস্থ্য বিল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে, কিন্তু যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে এই স্বাস্থ্য বিলের ড্রাফট তৈরি হয়েছিল 2017 সালে। আমাদের দেশের এই স্বাস্থ্য বিলের ড্রাফট তৈরি হয়েছিল 2017 সালে এবং এই 2022 সালে এসে সেটা সংসদে পেশ হতে চলেছে। কিন্তু এর মধ্যে যে অন্য একটি ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে যে এই বছরই অর্থাৎ 2022 সালে হু প্যান্ডেমিক ট্রিটি অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে একটি মহামারী সংক্রান্ত সনদ গৃহীত হয়েছে এবং এই হু প্যান্ডেমিক ট্রিটিতে যে নির্দেশিকাগুলি দেওয়া হয়েছে, যদি এই স্বাস্থ্য বিল পড়ে দেখা হয়, দেখা যাবে যে মনে হচ্ছে যেন সেই নির্দেশিকাকে মেনেই যেন এই স্বাস্থ্য বিল তৈরি করা হয়েছে। প্রশ্ন উঠবে যে স্বাস্থ্য বিল তৈরি হয়েছে মানে লিখিত হয়েছে 2017 সালে এবং হু প্যান্ডেমিক ট্রিটি পাস হয়েছে 2022 সালে। মাঝে 2020 সালে প্যান্ডেমিক অর্থাৎ মহামারী যেটা আমরা উপলব্ধি করেছি সারা পৃথিবী জুড়ে, সেই ঘটনাগুলি ঘটেছিল, লকডাউন ইত্যাদি। ফলে এই যে আন্তঃসম্পর্ক সে সম্পর্কে আমাদের বক্তারা আলোচনা করবেন। প্রাথমিকভাবে আমাদের এই আলোচনা সভার যে বিষয়বস্তু সে সম্পর্কে একটি সামগ্রিক ধারণা দেওয়ার জন্য আমি এই মুহূর্তে মঞ্চে ডেকে নিচ্ছি বন্নিহত্রী হাজরাকে। তিনি আমাদের জনস্বাস্থ্য মোর্চার সভাপতি। বন্নি। জনস্বাস্থ্য মোর্চার তরফ থেকে উপস্থিত সকলকে সংগ্রামী অভিবাদন জানিয়ে আমি শুরু করছি। বিগত কয়েক দশক ধরেই আমরা দেখেছি জনস্বাস্থ্যের ধারণাটা ক্রমাগত পরিবর্তন করার, বদলে ফেলার একটা তোড়জোড় চলে এসছে। সমগ্র জনতার স্বাস্থ্যের চেতনার বদলে সেই জায়গায় মুনাফা কেন্দ্রিক বা মুনাফার অভিমুখে স্বাস্থ্য ব্যবস্থাকে
দাঁড় করানো হয়েছে ক্রমান্বয়ে, এবং সেটা মূলত হয়েছে খোলা বাজারের দিকে লক্ষ্য রেখেই বা খোলা বাজার অর্থনীতির সুবিধের জন্যই। এটা বেশ কয়েক দশক ধরে আমরা দেখে আসছি এবং বৃহৎ কর্পোরেটগুলির স্বার্থেই গোটা ব্যবস্থাটি ধীরে ধীরে গড়ে তোলা হয়েছে, সাজানো হয়েছে। কিন্তু এই করোনা কালে বিশেষ করে গত 2 বছর ধরে আমরা দেখছি কর্পোরেট পুঁজির মুনাফা অর্জনের যে মাত্রা বা যে স্তরে পৌঁছেছে সেটা আগের থেকে বেশ মানে একটা অন্য মাত্রায় পৌঁছে গেছে আর কি। তো সেটা তো আমরা গত 2 বছর ধরে দেখছি যে লকডাউনের নাম করে দোকান বাজার, কর্মক্ষেত্র, মানুষের কাজ চলে যাওয়া, বেকারিত্ব, আর হাজার হাজার মানুষের, হাজার হাজার শ্রমিকের ঘরে ফেরার উদ্দেশ্যে পায়ে হাঁটা, আমরা এই সমস্ত একদিকে দেখছি। আর একদিকে দেখছি একটা শ্রেণীর বৃহৎ পুঁজিপতি বা বৃহৎ কর্পোরেট তাদের মুনাফা লাফিয়ে বেড়ে উঠেছে, মানে গত 2 বছরে যে পরিমাণে, সেটা মানে অবিশ্বাস্য। এছাড়া দেখছি শিক্ষা, স্বাস্থ্য সর্বক্ষেত্রে ডিজিটাল পুঁজির বিপুল মাত্রায়, ব্যাপক মাত্রায় ডিজিটাল পুঁজির অনুপ্রবেশ। তো এগুলো তো আমরা দেখছি, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে 2017 সালে একটি প্রস্তাবিত খসড়া বিল যেটি পেশ হয়েছিল কিন্তু পাশ হয়নি আর কি। তো সেই বিলে লকডাউন এবং সোশ্যাল ডিস্টেন্সিং এই ধরনের শব্দবন্ধ বা পলিসি সেই সময়ের বিলেই উল্লিখিত। ভাবতে অবাক লাগে যে করোনা এসছে 2020 সালে, অথচ 2017 সালে এই শব্দবন্ধগুলি বিলের মধ্যে উল্লেখ করা রয়েছে। কি অদ্ভুত ভবিষ্যৎ দৃষ্টি, মানে অবাক হয়ে যায় আর কি। তো এই বিল নিয়ে আমরা কেন আলোচনা করছি? সাম্প্রতিকে বাদল অধিবেশনে এই 2017 সালের এই খসড়া বিলটি আবারও প্রস্তাবিত হতে চলেছে, এবং এই বিল পাশ হলে কি হতে পারে? ধরুন আপনার শরীরে বা পরিবারে কোনো সংক্রমণ ঘটেছে এরকম একটা সন্দেহ কারো হলো, বিনা অনুমতিতে, আপনার বিনা সম্মতিতে যখন তখন আপনার ঘরে বা কর্মক্ষেত্রে ঢুকে আপনাকে বাধ্য করা হতে পারে কোনো পরীক্ষা করতে, পরীক্ষায় যেতে, এবং টিকা বা ওষুধ আপনাকে গিলিয়ে দেওয়া হতে পারে বিনা আপনার সম্মতিতে। কোনো সম্মতি নেওয়ার মানে তোয়াক্কাই করবে না সেক্ষেত্রে। শুধু তাই নয়, আপনার বাড়িতে ঢুকে আপনার পোষ্যকে মেরেও ফেলতে পারে, হত্যাও করতে পারে, শুধুমাত্র সন্দেহের বশে যে সংক্রমণ ঘটতে পারে। তো এই বিল নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবেন পরবর্তী বক্তারা। তো বিলের যে এই ন্যূনতম মানবিক অধিকারগুলো কেড়ে নেওয়ার যে দিকটি, মানে সেটাই আমাদেরকে ভাবিয়েছে, এবং এই বিল নিয়ে আমরা সেই কারণেই আজকে আলোচনা করতে বসেছি আর কি। তো যেটা বলতে চাই যে এই স্বাস্থ্য বিল এবং হু প্যান্ডেমিক ট্রিটির কথা আগের বক্তা বলেছেন। তো হু প্যান্ডেমিক ট্রিটি সারা পৃথিবীব্যাপী বিভিন্ন দেশ মিলিয়ে একটা চুক্তি স্বাক্ষর হতে চলেছে, এবং সেটার সাথে সামঞ্জস্য রেখেই এই বিল। তো এই বিল পাশ হলে আপনার ন্যূনতম মানবাধিকার এবং স্বাস্থ্যের অধিকার দুটোই লঙ্ঘিত হতে চলেছে আগামী দিনে। তো এই নিয়ে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলা দরকার, এবং আমাদের এই জনসচেতনতা যেন পরবর্তীকালে ব্যাপক গণ আন্দোলনের দিকে নিয়ে যায়, সেই আশা নিয়ে বা সেই উদ্দেশ্য নিয়ে এই আলোচনা সভার আয়োজন। ধন্যবাদ সকল। বন্নিকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই আলোচনা সভার মূল দিকটি বন্নি ধরিয়ে দিয়েছে
যে কি প্রেক্ষাপটে এই স্বাস্থ্য বিল এবং কি প্রেক্ষাপটে এই হু প্যান্ডেমিক ট্রিটি, অর্থাৎ সারা পৃথিবী জুড়ে যে খোলা বাজার নীতি এবং কর্পোরেট প্রেমী যে ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে জাঁকিয়ে বসেছে তারই একটি রূপরেখা। এবং বন্যী আরও একটি কথা, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে যে এই স্বাস্থ্য বিলের মধ্যে দিয়ে ড্রাফটটা পড়ে দেখলে যেটা দেখা যাবে যে সংক্রমণকে কেন্দ্র করে বা সংক্রমণকে অজুহাত করে ন্যূনতম যত মানবাধিকার রয়েছে এবং যে স্বাস্থ্যের অধিকার বিশেষ করে সবই একটা কেড়ে নেওয়ার যেন পরিকল্পনা চলছে। এবার এই স্বাস্থ্য বিল সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্যে আমি ডেকে নিচ্ছি মঞ্চে সাথী ধীমান বসাককে। ধীমান বসাক, উনি আমাদের সংগঠনের এক্সিকিউটিভ কমিটির সদস্য। ধীমান দা। উপস্থিত বিভিন্ন গণতান্ত্রিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যারা এসছেন এবং জনস্বাস্থ্য মোর্চার যারা বন্ধু, অভিনন্দন তাদেরকে। এই যে আজকে আমরা এখানে মিলিত হয়েছি, এটার পেছনে একটা জার্নি আছে। সেই জার্নিটা আমার ক্ষেত্রে কীরকম সেটা বলেই আমি এই বিলটা আলোচনা করব। আমরা মোটামুটি ধরুন এই কোভিড-2 বা সার্স এই কথাগুলো 2020 সালের মার্চ মাসের প্রথম দিক থেকে জনসমক্ষে আসতে শুরু করে। তার আগেই ভারতবর্ষে কোভিড-2 সংক্রমণ চিহ্নিত হয়েছে কেরালায়, কিন্তু সেগুলো খুব একটা আসেনি, নিউজেও আসেনি বা আমাদের চেতনাতেও হয়তো আসেনি। স্কুল সম্ভবত বন্ধ করে দেওয়া হলো পশ্চিমবাংলায় 17ই মার্চ 2020, বোধহয় 17ই মার্চ স্কুল বন্ধ হয়ে গেল। 18ই মার্চ থেকে আদালত বন্ধ হয়ে গেল। রবিবারে, তার পরবর্তী রবিবার, সম্ভবত তারিখটা ছিল হচ্ছে 22 তারিখ কিংবা 21শে মার্চ, জনতা কারফিউ পালিত হলো। আর 24শে মার্চ রাত্রিবেলায়, রাত্রি 8টার সময় প্রধানমন্ত্রী টেলিভাইজড, ওনার যেটা বিখ্যাত পদ্ধতি আর কি, এর আগে করেছেন নোটবন্দির সময় 4 ঘন্টার নোটিশে, ঠিক একইভাবে 4 ঘন্টার নোটিশে ভারতবর্ষকে বন্ধ করে দিলেন। তো এই জিনিস আমরা ফেস করিনি আগে আমরা এই জিনিস দেখিনি। সরকারি নির্দেশে সমস্ত কিছু বন্ধ হয়ে যাচ্ছে। প্রথম আঘাত করছে স্কুলের ওপর, তারপরে বন্ধ হয়ে যাচ্ছে আদালত, তারপরে সমস্ত কিছু একেবারে যেগুলো না চললে গোটাটাই একটা বিশৃঙ্খলায় পরিণত হবে, যেমন ধরুন বিদ্যুৎ, পানীয় জল, খনি, টেলিকম সার্ভিস, চাষবাস, আর কিছু পরিবহন, খাবার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া ইত্যাদি, বা ওষুধ আর এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। খোলা থাকলো কি? খোলা থাকলো হসপিটাল। আর আমরা সবচেয়ে সামনে লকডাউনের পরিচিত মুখকে দেখতে পেলাম, সেটা হচ্ছে রাস্তায় রাস্তায় পুলিশে ছয়লাভ। তাদের কাজ হচ্ছে রাস্তায় কাউকে দেখলে ধরে তাড়া করা, লাঠি পেটা করা, মেরেও ফেলা। এই পশ্চিমবাংলার হাওড়াতেই বাচ্চার জন্য দুধ আনতে গিয়ে একজন বাবা মারা গেছেন পুলিশের লাঠি খেয়ে। ওই লকডাউন ঘোষণার 7 দিনের মধ্যেই এই ঘটনা ঘটে। আরেকটা ঘটনা আমরা দেখলাম, সেটা একটা অভূতপূর্ব, আমরা ভাবিনি এরকম। এই লকডাউনের ঘোষণার বিরুদ্ধে সারা ভারত জুড়ে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে এক চলমান ট্র্যাজেডি। 4 ঘন্টার নোটিশে যারা কাজ হারালেন, কাজের জায়গায় থাকার অধিকার হারালেন,
বেকার হলেন, কোন রকম মাথা গোজার ঠাইটুকুনিও যাদের মিলল না, কোটি কোটি, আক্ষরিক অর্থে কোটি কোটি শ্রমিক তাদের পরিবার পরিজনকে নিয়ে মাথায় মোচকা বেঁধে, কেউ সাইকেলে চেপে, কেউ পায়ে হেঁটে, কেউ গরুর গাড়ি করে ঘরে ফিরতে থাকলেন, এবং সরকার সমস্ত পরিবহন বন্ধ করেও তাদেরকে ঠেকাতে পারল না। এই যে ঘটনাগুলো ঘটল, সাধারণভাবে আমরা যারা একটু নিজেদেরকে গণতান্ত্রিক বলে ভাবি, আমরা যারা নিজেদেরকে একটু সচেতন বলে ভাবি, তারা দুটো ভাগে ভাগ হয়ে গেল আমার চোখের সামনে। একদল বলল কোভিডকে ঠেকাতে এগুলো জরুরি, আরেক দলের মনে অনেক প্রশ্ন উঠল যে সত্যিই কি কোভিড সংক্রমণটা ভারতবর্ষে এতখানি এসেছে সেই মার্চ মাসে, 24শে মার্চের সময়, যে তাকে ঠেকাতে এত বড় একটা পদক্ষেপ, কোটি কোটি লোক বেকার, কোটি কোটি লোক, প্রধানমন্ত্রী তো আহ্বান রাখলেন, আপনারা কজন সেই ভাষণ পুরোটা শুনেছেন আমি জানি না। 24শে মার্চ যখন লকডাউন ঘোষণা করছেন, নরেন্দ্র মোদী পরিষ্কার বলছেন যে হসপিটালে আসবেন না, হসপিটালে আসবেন না, খুব ক্রিটিক্যাল অপারেশনও বন্ধ করে রাখুন যদি সম্ভব হয়, সরাসরি বলেছেন। আর বলেছেন দরজার বাইরে ধরে নিন, লক্ষণ রেখা আছে, এই লক্ষণ রেখা পেরোবেন না। একটা অত্যন্ত সুপরিচিত আমাদের যে মিথ, সেটাকে ব্যবহার করে উনি মানুষকে ভয় দেখালেন এবং বললেন যে আগে পৃথিবী না আগে জীবন, অর্থাৎ আগে ব্যক্তি না আগে সমষ্টি। এই কথাগুলো একদম, এই কথাগুলো ব্যবহার করেছেন। বললেন আগে নিজেকে বাঁচাও, তাহলেই পৃথিবী বাঁচবে। অর্থাৎ মানুষকে বিভক্ত করে দেওয়া, মানুষকে টুকরো টুকরো করে দেওয়া, মানুষকে সমষ্টিগতভাবে না ভাবিয়ে তাকে তার বিপদের মোকাবিলাটা বিচ্ছিন্নভাবে করতে দেওয়া, এইটা ছিল নরেন্দ্র মোদীর আহ্বান। তা আমার ব্যক্তিগতভাবে প্রশ্নটা শুরু হয় এই সমস্ত কথা থেকে, হসপিটালে আসবে না মানে কি হসপিটালও বন্ধ করে দিতে বলছেন, শুধু কোভিডের চিকিৎসা হবে? এটা কি ধরনের কাজ? আর দেশ জুড়ে এত কঠোর, সারা পৃথিবীর সবচেয়ে কঠোর এবং সবচেয়ে বৃহত্তম এবং একই সাথে সারা দেশ জুড়ে প্রয়োগ করা এরকম একটা কঠোর ব্যবস্থার কি সত্যিই কোনো দরকার ছিল? এইটুকুনি ভাবনা চিন্তা থেকে আমার ব্যক্তিগতভাবে ভাবনা চিন্তা শুরু হয়। এবং যখন কোটি কোটি মাইগ্রেন্ট লেবার তাদের কাজ হারিয়ে ওই রকম একটা দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিয়ে তাদেরকে ঘরে ফিরতে দেখি, তখন যে প্রশ্নটা আমার মনে ওঠে, খুব সাধারণ প্রশ্ন, যে বলা হচ্ছে তো জনস্বাস্থ্য, তাহলে গোটাটা জনতা ঠিক করবেন না কিছু বিশেষজ্ঞ ঠিক করবেন? জনতার কি কিছু বলার অধিকার আছে জনস্বাস্থ্য সম্পর্কে, না গোটাটাই বিশেষজ্ঞরা ঠিক করবেন? এটা হচ্ছে প্রথম প্রশ্ন ওঠে আমার মধ্যে, যে কোভিড মোকাবিলায় পদ্ধতি কি হবে, সেটা কি শুধু কয়েকটা বিশেষজ্ঞের ব্যাপার, নাকি এখানে জনতারও কিছু বলবার, কিছু মতামত রাখার অধিকার আছে? আর দ্বিতীয় প্রশ্নটা এর সাথেই সম্পর্কিত, যে একটা ব্যবস্থা, এই লকডাউন নামক একটা ব্যবস্থা, সেটা যদি এত ভয়ঙ্কর হয়, আপনারা যারা সেই সময় একটুখানি রিলিফ ধরনের কাজের সাথে যুক্ত ছিলেন তারা জানেন যে প্রতি মুহূর্তে ফোন আসছে, দিল্লি থেকে ফোন আসছে কোনো একটা থ্রু দিয়ে, যেখানে আমরা 50 জন আটকে আছি, 2 দিন খাবার পাইনি, কোনোভাবে খাবারের ব্যবস্থা হলো। জনসাধারণের একটা অংশ বিপুলভাবে সেই কাজে অংশ নিয়েছেন, আমিও সাধ্যমতো নেওয়ার চেষ্টা করেছি। তো এই যে ভয়াবহ অবস্থাটা নামানো হলো,
জনসাধারণের কোটি কোটি শ্রমজীবী মানুষকে এক খোঁচায় বেকার করে দেওয়া হলো, এই ধরনের একটা ব্যবস্থা কি জনস্বাস্থ্যের সাথে সঙ্গতিপূর্ণ? এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। যে ব্যবস্থা শ্রমজীবী জনতাকে, দেশের কোটি কোটি মানুষকে বেঘর করে, বেকার করে, বেরোজগার করে, উচ্ছেদ করে, অসহনীয় অবস্থার মধ্যে দিয়ে যাদের দিন কাটাতে বাধ্য করে, সেই ব্যবস্থা কি জনস্বাস্থ্যের ধারণার সাথে সঙ্গতিপূর্ণ হতে পারে? এই প্রশ্নের উত্তর আমার ব্যক্তিগতভাবে খোঁজা শুরু হয়, এবং যত দিন যায় তত আমার কাছে এটা দৃঢ়ভাবে মনে হতে থাকে যে না, প্রথমত জনস্বাস্থ্যের সাথে সঙ্গতিপূর্ণ কোনো ধারণা লকডাউন হতে পারে না। জনগণকে যা তার অধিকার থেকে বঞ্চিত করছে, কেড়ে নিচ্ছে, তাকে সহ একটা অবস্থার মধ্যে ফেলছে, সেটা জনস্বাস্থ্য আর যাই স্বাস্থ্যের ধারণার সাথে যাক না কেন, জনস্বাস্থ্যের ধারণার সাথে সেটা খাপ খায় না। আর এটা এক। আর দুই হচ্ছে, যাদের স্বাস্থ্য নিয়ে জনস্বাস্থ্য, সেটা শুধু বিশেষজ্ঞরা ঠিক করবেন না, তাদেরও মতামত রাখার অধিকার আছে, দিতে হবে। কিন্তু এর কোনোটাই লকডাউনে হচ্ছিল না, এমনকি প্রতীকীভাবেও হচ্ছিল না। প্রতীকীভাবে আমাদের প্রতিনিধি কারা? জনগণ তো আর মত দেয় না, তাদের হয়ে জনগণের প্রতিনিধিরা মতামত দেয়। আমাদের এদেশে একটা তার ব্যবস্থা আছে, সেটা হচ্ছে লোকসভা এবং বিধানসভা। এই গোটা লকডাউনের 2020 সালের গোটা পর্ব জুড়ে মার্চ থেকে সেপ্টেম্বর মাস অবধি লোকসভা বিধানসভা বসেনি, একটি লোকসভা বসেনি, একটি বিধানসভা বসেনি। সিদ্ধান্তগুলো শুধুমাত্র প্রশাসনিক আদেশ বলে নেওয়া হয়েছে। এই কাঠামোয় জনগণের মতামত দেওয়ার জন্য যারা নির্বাচিত হয়েছেন, তাদেরও মতামত নেওয়া হয়নি। লোকসভায় অনুমোদিত হয়নি কোনো লকডাউনের সংক্রান্ত ব্যবস্থা, কখনো আলোচনা হয়নি। কোনো বিধানসভায় কখনো আলোচনা হয়নি যে এই লকডাউনের ব্যবস্থাটা গণতন্ত্রের পক্ষে, আমাদের দেশের পক্ষে কতটা উপযুক্ত। আদালত বন্ধ ছিল, দীর্ঘদিন আদালত বন্ধ ছিল, এবং আদালত বন্ধ ছিল এটাকে তার নিজের ভাষায় টুইট করতে গিয়ে প্রশান্ত ভূষণকে 1 টাকা ফাইন দিতে হয়েছে, মানহানির, আদালতের অবমাননা করেছেন বলে। এবং আরেকটি জিনিস, এই 2017 সালের বিলের আলোচনায় ঢুকলে আমরা সেটা বুঝতে পারব। গোটা সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার তার পিছু পিছু গেছে। দেশে নাকি ফেডারেল কাঠামো আছে, দেশে নাকি যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে। কোন রাজ্য সরকার কোন প্রতিবাদ করেছে লকডাউনের? পেপারে 2-4টে বিবৃতির কথা আমি বলছি না। লকডাউন ঘোষণা করলো কে? এই ঘোষণা করার অধিকার প্রধানমন্ত্রীর আছে। কোন আইন তাকে এই অধিকার দেয়? এইখান থেকে যে জার্নি শুরু হলো, সেই জার্নিতে পরবর্তীকালে আমি আরো ভাস্করদার সাথে আলাপ হলো। ভাস্করদা একটা বই লিখলেন, বই বের করবার কথা বললেন। তারপরে আলাপ হলো স্থবিরদা, ডাক্তার গৌতম দাস। আমরা কলকাতায় কয়েকজন বন্ধু বান্ধব এখানে ওই গড়িয়াহাটের কাছে একটা ছোট্ট হলে এলাম, এবং পড়াশুনো ধারণাগুলো পোক্ত হতে শুরু করলো। আমি মূলত এই লকডাউন যে শুধু জনবিরোধী নয়, এটা যে আমাদের দেশের সাংবিধানিক যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলোরও বিরোধী, সেই দিক থেকে বলবার চেষ্টা করব। দেখুন, জানার মানে আমরা সব জেনে লকডাউনকে প্রশ্ন করিনি, আমি তো নয়। আমার প্রশ্নের জায়গাটা আমি বলেছি। আমার কাছে প্রশ্নটা ছিল এই যে
জনসাধারণের ওপর যে দুর্বিষহ অবস্থা এই ব্যবস্থাটা নামিয়ে এনেছে, এটা জনস্বাস্থ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে পারে না, এই বেসিক জায়গাটা। আর আমাদের স্বাস্থ্য যদি তোমাকে নির্ধারণ করতে হয়, তাহলে আমাদেরও বলবার সুযোগ দিতে হবে। তা হঠাৎ করেই এই 2022 সালের একেবারে প্রথম দিকে এসে, আমি জানতাম না, আমি নিজে আইনের পেশার সাথে যুক্ত থাকলেও আমি জানতাম না, এটা বলতে কোনো লজ্জা নেই, একটা বিলের কথা উঠলো যে একটা জনস্বাস্থ্য বিল আসতে চলেছে, এবং এই জনস্বাস্থ্য বিল নাকি 2017 সালে যে বিলটা পেশ হয়েছিল আলোচনার জন্য, সেই বিলের ধারাবয়েই আসবে। তো আমি 2017 বিলটা নামালাম, এবং সেটাই আমি আপনাদের কাছে এখন একটু বলবার চেষ্টা করব, সময় সংক্ষিপ্ত হয়তো। তা আমাদের দেশের সংবিধানে চ্যাপ্টার 3-তে মৌলিক অধিকার বলে কতগুলো অধিকারের কথা বলা আছে। সেই অধিকারগুলো কি, তার বৈশিষ্ট্য হচ্ছে যে এই অধিকারগুলো এমনই অধিকার, যে অধিকারগুলোর সাথে যদি অসঙ্গতিপূর্ণ হয় কোনো আইন, তাহলে সেই আইনটা যতখানি অসঙ্গতিপূর্ণ ততখানি বাতিল বা ভয়েড বলে গণ্য হবে। আগে পাশ হয়ে যাওয়া আইনের ক্ষেত্রেও, পরে পাশ হওয়া আইনের ক্ষেত্রেও এই মৌলিক অধিকারগুলো যদি চ্যালেঞ্জ হয়, খর্ব হয়, তাহলে তার বিরুদ্ধে সরাসরি হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে কতগুলো রিট প্রসিডিংস করা যাবে, মানে সরাসরি আদালতের হস্তক্ষেপ দাবি করা যাবে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের। এই অধিকারগুলো আমরা সবাই মোটামুটি জানি, কিন্তু লকডাউনের সময় আমরা ভুলে গেছিলাম, তাই আমি আরেকবার পড়ে দিচ্ছি। আর্টিকেল 19, freedom of speech and expression, to assemble peaceably and without arms, to form association or unions, to move freely throughout the territory of India, to reside and settle in any part of the territory of India, to practice any profession or to carry on any occupation, trade or business. 21 ধারায়, no person shall be deprived of his life or personal liberty except according to procedure established by law. আর আর্টিকেল 21 A, the state shall provide free and compulsory education to all citizens of the age of 6 to 14 years in such manner as the state may by law determine. ভেবে দেখুন, লকডাউনের এইখানকার প্রতিটি অধিকার খর্বিত হয়েছে। অ্যাসেম্বলি, একসাথে জড়ো হওয়া, টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, সমস্ত পরিবহন স্তব্ধ, টু ডিসাইড অ্যান্ড সেটেল ইন এনি পার্ট অফ দ্য টেরিটরি, প্রশ্নাতীত, টোটালি বন্ধ, টু প্র্যাকটিস এনি প্রফেশন অর টু ক্যারি অন এনি অকুপেশন, ট্রেড অর বিজনেস, ব্যবসা বাণিজ্য বা কোনো অকুপেশন চালানো, সবকিছুই তো বন্ধ। 21 যে লাইফ এবং পার্সোনাল লিবার্টি বলা হয়েছে, আপনার বেঁচে থাকার অধিকারটা নির্ভর করে পেটে দুমুঠো খাবার রোজগারের উপর। এগুলো সুপ্রিম কোর্ট বহু জায়গায় বলেছে যে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি মানে শুধু ওই বেঁচে থাকা নয়, বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজনীয় তার সমস্ত কিছুর অধিকার। আর 21 এটা হচ্ছে শিক্ষার অধিকার, 8 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুর অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার। লকডাউনে এই সব কটা অধিকার খর্বিত হলো। কেউ কোনো প্রশ্ন তুলেছেন? কোন রাজনৈতিক দল, কোন সংসদীয় রাজনৈতিক দল প্রশ্ন তুলেছেন? কোন রাজ্য সরকার প্রশ্ন তুলেছেন?
এই মৌলিক অধিকারকে খর্বিত করবার কিছুটা ব্যবস্থা সংবিধানেই আছে, কিছু শর্ত জোড়া আছে, আর 352 ধারায় জরুরি অবস্থা জারি করে এই মৌলিক অধিকারের কিছু কিছু জিনিসকে খর্ব করা যায় কিছু দূর পর্যন্ত। কিন্তু সেই আদেশ, জরুরি অবস্থার আদেশ 15 দিনের মধ্যে সংসদের উভয় পক্ষ থেকে পাশ করাতে হয়। এবার মজাটা দেখুন, ভুলে যান সবটা। আমি এবার 2017 সালের আইনে ঢুকছি। 2017 সালে তখন আমরা কোভিড-2 এর কথা জানি না, লকডাউনের কথা জানি না, সোশ্যাল ডিস্টেন্সিং কি আমরা শুনিনি। একটা আইন প্রস্তাব আকারে কেন্দ্রীয় সরকার পেশ করে, দ্য পাবলিক হেলথ প্রিভেনশন, কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট অফ এপিডেমিক্স, বায়োটেররিজম অ্যান্ড ডিজাস্টার্স বিল 2017। এই আইনের দুয়ের ধারাটা হচ্ছে সব সংজ্ঞা, কাকে কাকে কি বলা হবে, কোনটাকে কি বলা হবে। ডিজাস্টারের একটা ব্যাখ্যা দেওয়া হবে। এটা কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের যে ব্যাখ্যা, তাতে ডিজাস্টারের যে সংজ্ঞা তার থেকে অনেকটাই আলাদা। Disaster means a catastrophe, mishap, calamity or grave occurrence in any area arising from natural or man-made causes or by accident or negligence, which results in substantial loss of life or human suffering, or damage to and destruction of property, or damage to or degradation of environment, and is of such a nature or magnitude as to be beyond the coping capacity of the community of the affected area. এই দুয়ের 2M, সেখানে এপিডেমিকের একটা সংজ্ঞা দেওয়া হলো। তারপরেই এলো ওয়াই উপধারায় পাবলিক হেলথ এমার্জেন্সি, শব্দটাও কিন্তু সেই এমার্জেন্সি। পাবলিক হেলথ এমার্জেন্সি means any sudden state of danger to public health, including extension or spread of any infectious or contagious disease, or pests affecting humans, animals or plants, occurrence of or threat of dangerous epidemic disease, epidemic prone disease, disaster or bioterrorism, or potential public health emergency requiring immediate action for its prevention, control and management, which cannot be dealt with by any law other than this act. তারপরেই রয়েছে পাবলিক হেলথ এমার্জেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন। পাবলিক হেলথ এমার্জেন্সি যেটা আন্তর্জাতিক গুরুত্বের, সেটা কি হবে? যেটা হু বলবে সেটাই, হু যেটা বলবে সেটাই হচ্ছে পাবলিক হেলথ এমার্জেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন। পাবলিক হেলথ এমার্জেন্সি অফ ন্যাশনাল কনসার্ন সেটা কে ঠিক করবে? না, সেটা ঠিক করবে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, যে কোনটা ন্যাশনাল কনসার্ন, জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ। এরপরে ডিডি তে এলো কোয়ারেন্টাইন কাকে বলা হবে। এবং আমি প্রথমবারের মতো এটা দেখে চমকে গেছিলাম। 2HH ধারায় সোশ্যাল ডিস্টেন্সিং কাকে বলা হবে সেটাও সংজ্ঞায়িত করা আছে। সোশ্যাল ডিস্টেন্সিং ইজ আ পাবলিক হেলথ প্র্যাকটিস designed to limit the spread of infection by ensuring sufficient physical distance between individuals. The physical distancing নয় কেন, সোশ্যাল ডিস্টেন্সিং নাম কেন? আর তার চেয়েও বড় কথা যে তাহলে 2017 সালেই আইন করে সোশ্যাল ডিস্টেন্সিংকে বৈধ করা এবং তাকে একটা মহামারী মোকাবিলার উপায় হিসেবে আইনি বৈধতা, এবং মনে করা হচ্ছে যে এটা মহামারী মোকাবিলা করবার একটা উপায় হিসেবে ভাবা হচ্ছে। 2017 সাল, 2019 আসেনি, 2020 আসেনি। এবং কি কি ক্ষমতা দেওয়া হচ্ছে এখানে, এইগুলো পড়লেই ওই যে আমি যে কথাগুলো বললাম যে লকডাউনের সময় যা যা করা হয়েছে,
এই 2017 আইনটা কিন্তু পাশ হয়নি, এই বিলটা পাশ হয়নি। কেন পাশ হয়নি সে প্রশ্নেও আমি আসছি পরে। 3 নম্বর ধারায় ক্ষমতা দেওয়া হচ্ছে কাকে? স্টেট গভর্নমেন্টকে, অথবা ইউনিয়ন টেরিটরির অ্যাডমিনিস্ট্রেশনকে, অথবা জেলা এবং লোকাল অথরিটিকে। তারা যদি মনে করে, ইজ অফ দ্য ওপিনিয়ন দ্যাট এ পাবলিক হেলথ এমার্জেন্সি হ্যাজ অ্যারাইজেন, অর্থাৎ হাজির হয়েছে, জনস্বাস্থ্যগত জরুরি অবস্থা হাজির হয়েছে, or is likely to arise, অথবা হতে চলেছে, it may by order require or empower any official of the district or local authority, as the case may be, to take such measures and for such duration of time to prevent, control, manage the public health emergency as may be stated in such order. আর কি করতে পারে? রিকোয়ার এনি পার্সন অর ক্লাস অফ পার্সনস টু অবজার্ভ সাচ মেজার্স ফর সাচ ডিউরেশন অফ টাইম অ্যাজ মে বি স্টেটেড ইন সাচ অর্ডার। তারপরে প্রহিবিট এনি সাচ অ্যাক্টিভিটি অ্যাজ স্টেটেড হুইচ ইজ or is likely to be inimical to public health in area under its jurisdiction. Any activity কে prohibit করতে পারে। Quarantine or restrict the movement of any person or class of persons or any object or class of objects suspected to be exposed to any such disease or expected to any exposed to any substance as may be stated in that order. তাকে কোয়ারেন্টাইন করতে পারে। মানে আশঙ্কা করা হয়েছে যে আপনি রোগগ্রস্ত এলাকার মধ্যে দিয়ে এসেছেন, এক্সপোজড হয়ে থাকলেও থাকতে পারে। ই আইসোলেট এনি পার্সন অর ক্লাস অফ পার্সনস ইনফেক্টেড অর সাফারিং ফ্রম এনি সাচ ডিজিজ অ্যাজ মে বি স্টেটেড ইন দ্য অর্ডার। এফ কন্ডাক্ট মেডিকেল এক্সামিনেশন ইনক্লুডিং ল্যাবরেটরি এক্সামিনেশন অফ and provide treatment, vaccination or other prophylaxis to any person or class of persons exposed to or suffering from or যেটা আরো বিপজ্জনক suspected to be suffering from any such disease as may be stated in the order। অর্থাৎ যে কোনো ব্যক্তিকে বা ব্যক্তিবর্গকে তা মনে করলে মেডিকেল এক্সামিনেশনের অধীনে ফেলতে পারে, ইনক্লুডিং ল্যাবরেটরি এক্সামিনেশন, এবং ট্রিটমেন্ট দিতে পারে ভ্যাকসিনেশন সহ, প্রোফাইল্যাক্সিস সহ, টু এনি ক্লাস অর ক্লাস অফ পার্সনস, যাদেরকে রাষ্ট্র মনে করবে যে তারা কোনো একটা মহামারী রোগে ভুগছে অথবা এক্সপোজড হয়েছে অথবা সাসপেক্ট করবে যে এরা এক্সপোজড হয়ে থাকলেও এক্সপোজড হয়েছে। তারপরে প্রাণী মেরে ফেলার বিষয়গুলো যেগুলো বলছিল সুমিত, আন্ডারটেক ডিরাটিং, ডিসইনফেকশন, ডিসইনসেকশন, ডিকন্টামিনেশন, ট্রিটমেন্ট, ডিস্ট্রাকশন or disposal of baggage, cargo, containers, conveyances, goods, postal purses, human remains, animals, birds or biological substances to remove infection or contamination, including vectors and reservoirs of infection. H. Notwithstanding any other provision in any other act or statute, অন্য আইনে যাই বলা থাক না কেন, ban or regulate the purchase, transport, distribution, sale, supply, storage as appropriate of any drug or of any other material which contains hazardous or toxic substance. I. Provide for inspection and if required detention of any shipment, cargo, objects being transported, as also of any vehicle, vessel, ship, aircraft, train or any other form of transport leaving, arriving at or passing through any place, including any port, airport, bus station, railway station, ground crossing as the case may be in any area. J. Order detention of any person traveling or intending to travel or carrying or intending to carry any animal or plant or biohazardous any material by any mode of transport as may be considered necessary. Authorize any official or person to enter and inspect without prior notice, আগে থাকতে কোনো রকম নোটিশ না দিয়ে, and premises, any premises
where public health emergency has either occurred or is likely to occur. হয় এসে গেছে পাবলিক হেলথ এমার্জেন্সি অথবা ঘটতে পারে বলে রাষ্ট্র মনে করছে। Direct any critical establishment, clinical establishment to admit, isolate and manage cases arising out of public health emergencies and to furnish any report or return in such form and in such manner as may be prescribed, and to provide such services as directed. M. Disseminate such information as deemed appropriate and take such other appropriate measures in the circumstances, including closure of markets, educational and other institutions, and social distancing. এবার বলুন, লকডাউনে ঠিক এই ঘটনাগুলোই কোনো আইন ছাড়া সরকার করেছে কিনা? এই প্রশ্নের একটাই উত্তর আমরা সবাই দিতে বাধ্য যে হ্যাঁ হয়েছে। কোনো আইনের ব্যাকআপ ছাড়া, সংবিধানের মৌলিক অধিকার খর্বিত হয়েছে, মানুষের বেঁচে থাকার অধিকার খর্বিত হয়েছে, এবং কোনো প্রশ্ন ছাড়া, যেটা আরো ভয়ানক, কোনো প্রশ্ন ছাড়া হয়ে গেছে। কোনো রাজনৈতিক দল, প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, কোনো সংসদীয় রাজনৈতিক দলকে আমরা এই প্রশ্নগুলো তুলতে শুনিনি যে আদালত বন্ধ, পার্লামেন্ট বন্ধ, বিধানসভা বন্ধ, শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে একজন প্রধানমন্ত্রী দিনের পর দিন, কারা তার সেই বিশেষজ্ঞ? সেই বিশেষজ্ঞ কারা, যার পরামর্শে জনস্বাস্থ্য নির্ধারণের এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে? এবং এই বিলে, যে কারণে বিলটা তখন পাস হয়নি, when at any time the central government, এটা 4 নম্বর ধারা, is satisfied that a public health emergency has arisen or is likely to arise in the country or any part thereof, it may a give such directions as it may deem necessary to the state government or administration of union territory to implement the provisions of this act, and the state government or administrations of union territory shall comply with such directions. কেন্দ্রীয় সরকার পাবলিক হেলথ এমার্জেন্সির নাম করে যে ব্যবস্থা নিতে রাজ্যগুলোকে নির্দেশ দেবে, ইউনিয়ন টেরিটরিকে নির্দেশ দেবে, সেই ব্যবস্থা নিতে রাজ্য সরকার বা ইউনিয়ন টেরিটরি বাধ্য থাকে। এমনকি এই নির্দেশে ডিস্ট্রিক্ট অর লোকাল অথরিটি তাকেও দিতে পারে, এবং shall comply, they shall also comply with such direction, provided that where it appears to the central government that it would be expedient and in public interest so to do, যদি সেন্ট্রাল গভর্নমেন্ট মনে করে যে এটাই জনস্বাস্থ্যে করা উচিত, তাহলে সে নিজেই এইসব করতে পারবে। স্বাস্থ্য হচ্ছে রাজ্যের বিষয়, স্বাস্থ্য কেন্দ্রীয় লিস্টের বিষয় নয়। আচ্ছা, 2017 সালে আর বিটাও করে দিন, অর্ডার সাচ মেজার্স অ্যাট ইট মে কনসিডার নেসেসারি টু বি অবজার্ভ বাই দ্য জেনারেল পাবলিক অর বাই এনি পার্সন অর ক্লাস অফ পার্সনস, তাকে বাধ্য করতে পারবে, সরাসরি ব্যক্তিকে বাধ্য করতে পারবে যে এগুলো মেনে চলো, এগুলো মেনে চলো। তো কথা হলো যে 2017 সালে যখন আইনটা আলোচনার জন্য পেশ হয়েছিল, স্বাস্থ্য হচ্ছে ইয়ের বিষয়, রাজ্যের বিষয়। এইটা দেখিয়ে তামিলনাড়ুর রাজ্য সরকার আর কয়েকটা রাজ্য সরকার এটার প্রতিবাদ করেছিল, বলছিল এতে ফেডারেল কাঠামো নষ্ট হচ্ছে, তুমি রাজ্যের অধিকারকে খর্ব করেছো। আইনটা সেজন্য আর লোকসভায় প্লেস হয়নি। কিন্তু লকডাউনের সময় যখন এগুলো করা হলো, কোন রকম কোন রাজ্য সরকারের সাথে আলোচনা না করে 4 ঘন্টার নোটিশে হুট করে লকডাউন ডাকা হলো, এর সমস্ত স্টেপগুলো নামা হলো। কোন রাজ্য সরকার কোনো প্রতিবাদ করেছে? কোন রাজনৈতিক দল তার কোনো প্রতিবাদ করেছে? তাহলে আমাদের সন্দেহ করাটা কি অনুচিত যে সমস্ত কিছুর পেছনে একটা পরিকল্পনা আছে? আমি ব্যক্তিগতভাবে বলতে পারবো না যে লকডাউন মানে কোভিড-2টা ল্যাবরেটরিতে তৈরি হয়েছে না প্রকৃতিতে
ইয়ে হয়েছে, এই বিতর্কের মধ্যে আমি যেতেও চাই না, কিন্তু এই সম্পর্কে আমি নিঃসন্দিহান আজকের দিনে যে এরকম একটি মহামারী এলে তাকে কিভাবে ব্যবহার করতে হবে, তাকে জনসাধারণের ওপর কিভাবে, জনসাধারণের সমস্ত গণতান্ত্রিক অধিকারগুলো কেড়ে নেওয়ার প্র্যাকটিস কিভাবে করতে হবে, সেটা বহু আগে থেকে ছকবাঁধা, নির্ধারিত, পূর্ব নির্ধারিত, পূর্ব পরিকল্পিত ছিল। এবং আশঙ্কার বিষয় এই যে সমস্ত বিধিবদ্ধ রাজনৈতিক দল তো বটেই, বহু গণতান্ত্রিক মানুষ, বহু সাধারণভাবে রাষ্ট্রের বিরুদ্ধে গণতন্ত্রের কথা বলে থাকেন এরকম মানুষ এত গুরুত্ব দিয়ে এই কথাগুলো ভাবেননি। বহু জায়গায় তারা লকডাউনের বাস্তবত সমর্থক হয়েছেন, জবরদস্তি ভ্যাকসিনেশনেরও কখনো কখনো সমর্থক হয়ে দাঁড়িয়েছেন। তো এই কথাগুলো আপনার সামনে আমরা সংগঠনের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকেও রাখলাম। এই বিল নিশ্চিতভাবে এখানে রোগীর বলবার অধিকার নেই। রোগী কোনো চিকিৎসা নিতে চায়, রোগী কোনো চিকিৎসা নিতে চায় কি চায় না সেটার কোনো তোয়াক্কা নেই। গোটা বিষয়টা হচ্ছে এপিডেমিক হলে রাষ্ট্র কিভাবে আপনার অধিকারগুলোকে কেড়ে নেবে তার একটা পরিকল্পনা। এর সাথে জনস্বাস্থ্যের কোনো সম্পর্ক আছে? এর সাথে জনগণের উদ্যোগের কোনো সম্পর্ক আছে যে কি করে একটা এপিডেমিককে মোকাবিলা করা হবে? তার কোনো চিন্তা ভাবনার ছাপ এখানে আছে? 4 পাতার 5 পাতার একটা আইন, খালি তার হচ্ছে কি কি অধিকার। এবং শুধু তাই না, 9 এবং 10 নম্বর ধারায় বলা হলো যে কোনো কোর্টে এ নিয়ে কোনো মামলা চলবে না। No suit, prosecution or other legal proceedings shall lie against any person for anything which is done in good faith. And 9 no court shall take cognizance of any offence under section 3, section 4 or section 5 except with the previous sanction of such officer as may be prescribed. এইটা হচ্ছে আইন। এই আইন যদি সামনের লোকসভা অধিবেশনে আসে, হয়তো এটাকে আরেকটু পালিশ করা হবে, রাজ্যের জায়গাটা, রাজ্যের অধিকারটা হয়তো একটুখানি ব্যালেন্স করা হবে আগের বিরোধিতা মনে রেখে। তাই এইটার যদি আসে, সেটাকে ঠেকানো যে কোনো গণতান্ত্রিক মানুষের কর্তব্য। শুধুমাত্র গণতান্ত্রিক অধিকার, মজুরির অধিকার বা 8 ঘন্টা কাজের অধিকারটাই আজ আর গণতন্ত্রের সীমা এইটুকুনিতে বিস্তৃত নেই। স্বাস্থ্যের নাম করে গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধে লড়াই করাটাও গণতান্ত্রিক অধিকারের অন্যতম কর্তব্য বলে আমার মনে হয়। ধন্যবাদ। ধীমানদাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সকলের সামনে এই আসন্ন স্বাস্থ্য বিল সম্পর্কে তার খুঁটিনাটিগুলি তুলে ধরার জন্য। তার কথার রেস্টে নেই বলছি যে আজকে এই যে আলোচনা সভা করা হচ্ছে এবং আজকে আপনারা সকলে যে উপস্থিত হয়েছেন, আমরা প্রাথমিকভাবে হয়তো প্রধানমন্ত্রীর উল্লেখিত সেই লক্ষণরেখা পেরিয়েই আজকে এই সভাতে উপস্থিত হয়েছি। এবং ধীমানদা আরেকটা কথা বলেছেন যে সারা বিশ্ব জুড়ে যে লকডাউন প্রক্রিয়া চলেছে তাতে ভারতবর্ষ সবচেয়ে কঠোরতম লকডাউন প্রণয়ন করেছিল। আমি শুধু একটা তথ্য উল্লেখ করে দিচ্ছি, সারা বিশ্ব জুড়ে যে সরকারি ব্যয় লকডাউনকালীন করা হয়েছে তাতেও ভারতবর্ষের যে সরকারি ব্যয়, সে নির্মলা সীতারামন যতই হাত পা নেড়ে, মাথা ফাতা নেড়ে অনেক কিছু বলুন না কেন, সবচেয়ে কম ছিল সারা বিশ্বে। জিডিপির 1% কম, যেটা কোনো দেশে এমন পরিস্থিতি দেখা যায়নি। আমরা পরবর্তী আলোচনার দিকে এগোবো। শুধু একটা কথা আরেকবার উল্লেখ করে দিই যে ধীমানদা বলেছেন যে 2017 সালে এই স্বাস্থ্য বিলের ড্রাফট তৈরি হয়েছিল এবং এই প্যান্ডেমিক, তথাকথিত প্যান্ডেমিক এসেছে 2020 সালে। অর্থাৎ প্যান্ডেমিক আসার 3 বছর আগেই যে ড্রাফট আসছে সেখানে এমন কতগুলো শব্দ উঠে এসেছে, যেমন সোশ্যাল ডিস্টেন্সিং, যেমন কোয়ারেন্টিন, যেমন আইসোলেশন। কোথা থেকে এই শব্দের উৎপত্তি হলো বা আগে থেকেই এই কনসেনসাস কোথাও তৈরি হয়েছে কিনা সে প্রশ্ন জাগতে পারে, কিন্তু সেই বিতর্কে যাচ্ছি না।
এবং অন্যান্য মানে আরও মানে এই যে লকডাউনকালীন যে ধরনের সরকারি প্রক্রিয়াগুলো চলেছে তারও কয়েকটা রূপরেখা এই বিলের মধ্যে, এই ড্রাফটের মধ্যে দেওয়া আছে। যেমন একটাই উল্লেখ করছি যে আমলাতন্ত্রের ক্ষমতায়ন, অর্থাৎ নন ইলেক্টেড ইন্ডিভিজুয়ালদের অতিরিক্ত ক্ষমতা দিয়ে দেওয়া এবং তারাই মূলত সরকারের জায়গায় বাকি সমস্ত তাদের সরকারি নীতি এবং প্রক্রিয়াগুলো চালাচ্ছে। এই 2017 সালে বিলটা এসছে। বিলের মধ্যে এমন শব্দ রয়েছে যেগুলো 2020 সালে প্রণয়ন করা হয়েছে এবং 2022 সালে হু প্যান্ডেমিক ট্রিটি অর্থাৎ আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই প্যান্ডেমিক সংক্রান্ত যে সনদ সেটা পাশ হয়েছে। এবং আমি শুরুতেই বলেছিলাম যে এই হু প্যান্ডেমিক ট্রিটিতে যে নির্দেশিকাগুলো দেওয়া হয়েছে তাতে এই ট্রিটি পাশ হওয়ার অনেক আগে থেকেই একটা যে বিলের ড্রাফট তৈরি হয়ে গেছে, সেখানে এমন কতগুলো কথা বলা আছে যেটা দেখলে মনে হবে যেন এই হু প্যান্ডেমিক ট্রিটির নির্দেশিকাগুলো মানার জন্যই যেন এই স্বাস্থ্য বিল তৈরি করা হয়েছে। ফলে হু প্যান্ডেমিক ট্রিটি সম্পর্কে আমাদের জানা প্রয়োজন এবং হু প্যান্ডেমিক ট্রিটি এবং এই আসন্ন যে স্বাস্থ্য বিল তার যে আন্তঃসম্পর্ক সেই বিষয়ে আমাদের অবশ্যই জানা প্রয়োজন। এবং সেই কারণে আমি এবার মঞ্চে ডেকে নিচ্ছি সাথী ভাস্কর চক্রবর্তীকে। তিনিও আমাদের সংগঠন জনস্বাস্থ্য মোর্চা এক্সিকিউটিভ কমিটির সদস্য। ভাস্কর দা। নমস্কার। আমি খুব একটা সুবক্তা নই, তো একটু দেখে দেখে বলবো আর কি। আর বিষয়টাও হচ্ছে বেশ মানে অনেক কিছু বলার রয়েছে আর কি। আমাদের লিফলেটে আমরা বলেছি আমাদের এই একটা এই সভার যে মানে মূল বিষয়টা আমরা বলেছি যে সংক্রমণের ভয় দেখিয়ে ফ্যাসিবাদী আক্রমণ তার দ্বিতীয় পর্বের সূচনা। মানে প্রথম পর্বটা অবশ্যই বলছি আমরা যে কোভিড কালের যে আক্রমণটা হয়েছে সেইটা লকডাউনকে বলছি। তো 2021 সাল থেকে আমরা দেখছি যে ওই থার্ড ওয়েভ, এসব বিভিন্ন রকম ওয়েভ এসেছিল। তো সেই থার্ড ওয়েভের পর থেকে আমরা দেখছি যে এই প্রচারে যেন একটু ভাটা পড়েছে। এই ওয়েভ তো ছিল প্রচারের ওয়েভ, বিভিন্নভাবে দেশের সম্পত্তি বিক্রি করে দেওয়ার ওয়েভ, মানুষকে ভয় দেখানোর ওয়েভ, লকডাউনের ওয়েভ। তো এই থার্ড ওয়েভের পর থেকে যেন আমরা দেখছি যে একটু ভাটা পড়েছে প্রচারে। আমরা নিজেদের মধ্যে বলা বলি করছিলাম যে এর পরে তাহলে কি আসতে চলেছে। তো এটা আমরা খেয়াল করিনি, কারণ আমরা ট্র্যাক রাখিনি। এবং অবশ্যই আন্তর্জাতিক এই যে মিডিয়া, তারা হচ্ছে আমাদের জানায়নি, তারা জানাবে না আমাদের যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে এর পরের ঘটনাগুলো এগিয়ে চলেছে। 2021 সালের 1 ডিসেম্বর ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি একটা হয়, সেকেন্ড স্পেশাল সেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সেকেন্ড স্পেশাল সেশন হয়, মানে স্পেশাল ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি। প্রথমটা হয়েছিল 1948 সালে, দ্বিতীয়টা 2021 সালে। গুরুত্বটা কতটা তাদের কাছে
এখান থেকে আমরা অনুধাবন করতে পারব। তো সেই ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে একটা সিদ্ধান্ত নেওয়া হয়, সেই সিদ্ধান্ত, সেই ডকুমেন্টটার নাম হচ্ছে দ্য ওয়ার্ল্ড টুগেদার। এক বিশ্ব চায় তো সবাই, এরা সেই দ্য ওয়ার্ল্ড টুগেদার, সেখানে একটা সেই নামে একটা সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তটা আমি একটু পড়ছি। দ্য ওয়ার্ল্ড টুগেদারের মধ্যে যেটা বলা হয়, this decision established an intergovernmental negotiating body, ছোটভাবে INB, to draft and negotiate a WHO convention or agreement or an instrument on pandemic prevention, preparedness and response, with a view to adoption under Article 19 of WHO Constitution. Instrument মানে কি? ইনস্ট্রুমেন্ট মানে সাধারণত বোঝায় হচ্ছে লিগ্যাল ইনস্ট্রুমেন্ট, মানে একটা আইন। It is also decided that the intergovernmental negotiating body will hold its first meeting in 1st of March 2022, the second meeting on 1st of August 2022, and deliver a progress report to the World Health Assembly of 2023. 2023 ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিকে প্রোগ্রেস রিপোর্ট দেবে and submit its outcome to the 77th World Health Assembly 2024. মানে 2024 সালের মধ্যে এটা কমপ্লিট করবে, এটা ওদের টাইমলাইন তৈরি করেছে। The World Health Assembly second special session hereby requires the Director General to convene the meetings of intergovernmental negotiating body to facilitate participation of other United Nations bodies, non-state actors and other relevant stakeholders. এইখানে আমাদের একটুখানি বুঝে নেওয়ার ব্যাপার আছে যে সিদ্ধান্তের মধ্যে তারা বলছে যে ডিরেক্টর জেনারেলকে বলছে যে আইএনবি মিটিং ফ্যাসিলিটেট করুন, অন্যান্য ইউএন বডির সঙ্গে যোগাযোগ রেখে। নন স্টেট অ্যাক্টার্স এরা কারা? স্টেট অ্যাক্টরদের কথা বলেনি কিন্তু কোথাও। প্রথমত আমাদের মনে রাখতে হবে যে যদি স্টেট অ্যাক্টরের কথা বলাও হয়, কোনো পিপলস রিপ্রেজেন্টেটিভ গিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বসে না। একটা ইলেক্টেড গভর্নমেন্ট যদি থাকে, তাহলে সেই ইলেক্টেড গভর্নমেন্ট থেকেও এক্সিকিউটিভ লোকেরা গিয়ে বসে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় এই এক্সিকিউটিভ থেকে লোকেরা গিয়ে বসে। পিপলস রিপ্রেজেন্টেটিভরা ডাইরেক্ট যায় না। এখানে যারা বলছে যে নন স্টেট অ্যাক্টার্স, মানে স্টেটকে বাদ দিয়েই তারা বলছে। নন স্টেট অ্যাক্টর আমরা জানি এখন সব থেকে বেশি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ফিনান্স আসে হচ্ছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের থেকে। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের থেকে কেউ বক্তব্য রাখতে গেলে, নট অনলি বিল গেটস, কেউ বক্তব্য রাখতে গেলে মানে তার জন্য হচ্ছে একজন রাষ্ট্রের প্রেসিডেন্টের সম্মান দেওয়া হয় WHO-তে। And other relevant stakeholders, এই non-state actors and other relevant stakeholders-রাই আজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ামক, থ্রু ফান্ডিং অ্যান্ড অন্যান্য সমস্ত বিষয়। মানে জ্ঞানের কক্ষিগত করার বিষয় থেকে আরম্ভ করে ফান্ডিংকে কক্ষিগত করার বিষয় অবধি এই নন স্টেট অ্যাক্টরস অ্যান্ড আদার স্টেক হোল্ডার্সরা হচ্ছে
নিয়ন্ত্রণ করে। তো এবারে এই যে সেকেন্ড স্পেশাল সেশনটা এলো কোথা থেকে, হঠাৎ শুরু হলো? 30th মার্চ 2021, এটাও আমরা খেয়াল করে নিই, এটা মানে সংবাদে এসছে, মানে বড় বড় সংবাদ সংস্থার সংবাদে এটা এসছে যে বিভিন্ন স্টেট এবং অন্যান্য ইন্টারন্যাশনাল এজেন্সি, সুপ্রা স্টেট এজেন্সি, মানে অতিরাষ্ট্রিক একটা ব্যবস্থা, যেমন ইউএনও, যেমন এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এরকম নানান রকম ইন্টারন্যাশনাল এজেন্সি আর 25 জন হেডস অফ স্টেট, তারা মিলে একটা আহ্বান রেখেছিলেন যে একটা ইন্টারন্যাশনাল প্যান্ডেমিক ট্রিটি করার জন্য, যেটা ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশনকে এডিট করবে। ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশনটা কি সেটা আসছে, যেটা ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশনকে এডিট করবে এবং এডিট করে একটা মানে সমস্ত দেশের প্রতি একটা বাইন্ডিং ল তৈরি করবে, যাতে সমস্ত দেশ সেই লটা, সেই ট্রিটিটাকে মানতে বাধ্য থাকে। কারা কারা এই দিয়েছিলেন, কি বলে, এই আহ্বান রেখেছিলেন? নামগুলো খেয়াল করবেন। কিছু আফ্রিকার দেশ আছে, বেশিরভাগটাই ইউরোপ, এবং ডিজি নিজে। প্রশ্নটা তাই থেকে যায় যে উদ্যোগটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকেই এসেছিল নাকি? ফিজি, থাইল্যান্ড, পর্তুগাল, ইটালি, রোমানিয়া, ইউনাইটেড কিংডম, রুয়ান্ডা, কেনিয়া, ফ্রান্স, জার্মানি, ইউরোপিয়ান কাউন্সিল, গ্রিস, সাউথ কোরিয়া, চিলি, ক্রোয়েশিয়া, কোস্টারিকা, আলবানিয়া, সাউথ আফ্রিকা, ট্রিনিডাড অ্যান্ড টোবাগো, নেদারল্যান্ডস, টিউনিশিয়া, সেনেগাল, স্পেন, নরওয়ে, সার্বিয়া, ইন্দোনেশিয়া, ইউক্রেন। তাহলে ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশনটা কি দেখা যাবে? ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশনটা 2005-এ করা হয়েছিল, তৈরি করা হয়েছিল। মনে রাখা দরকার যে আমাদের ওই ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টটাও 2005-এ তৈরি করা হয়েছিল। International health regulation provide for an overarching legal framework that define countries' rights and obligations in handling public health events and emergencies that have potential to cross borders. Border cross করতে পারে এরকম যে কোনো পাবলিক হেলথ এমার্জেন্সি বা পাবলিক হেলথ ইভেন্ট, তার জন্য কিছু আইন তৈরি করা হচ্ছে, আইন বা একটা চুক্তির মতো রেগুলেশনস, যেটা মানতে বাধ্য থাকবে স্বাক্ষরকারী দেশগুলো। The IHR are an instrument of international law that is legally binding on 196 countries, including the 194 WHO member states. The IHR grew out of the response to deadly epidemics that once overran Europe. They create rights and obligations for countries. এটা খুব পরিষ্কার, একবারও বলছে না যে সাউথ ইস্ট এশিয়া, আফ্রিকা বা আমেরিকা, সেখানে কোনো এই এপিডেমিক্স হয়েছে তাই নিয়ে চিন্তার ফলে এই আইএইচআর তৈরি হয়েছে। আইএইচআর তৈরি হয়েছে ইউরোপের মানুষদের যে তারা যে এপিডেমিক ফেস করেছে তার পরিপ্রেক্ষিতে। They create rights and obligations for countries. কি করতে হবে তাদের? Reporting public health emergencies, criteria to determine public health emergency,
ধীমানদা বললেন একটু আগে যে আমাদের এই লটাতে বলেছে যে পাবলিক হেলথ এমার্জেন্সি অফ ন্যাশনাল কনসার্ন তৈরি করবে কেন্দ্রীয় সরকার, আর পাবলিক হেলথ এমার্জেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন তৈরি করবে WHO। কিন্তু এই IHR এ বলা আছে যে পাবলিক হেলথ এমার্জেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন সেটা কি হবে সেটা আগে থেকে তৈরি হয়ে রয়েছে অলরেডি, এবং দ্যাট ইজ বাইন্ডিং অন দ্য মেম্বার কান্ট্রিজ, মানে পাবলিক হেলথ এমার্জেন্সি অফ ন্যাশনাল কনসার্ন সেটা এই গাইডলাইনের উপরে নির্ভরশীল। ন্যাশনাল ফোকাল পয়েন্ট তৈরি করতে হবে ফর কমিউনিকেশন উইথ WHO। কিসের জন্য ফোকাল পয়েন্টটা? ফর সার্ভিলেন্স, রেসপন্স and decision on international travel, transport and health documentations. এই international health regulation হচ্ছে binding on all the member countries. এই তারপরে আমরা এটা দেখছি যে WHO মানে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি কিছু সিদ্ধান্ত নিয়েছে। কি সিদ্ধান্ত নিয়েছে? প্রতি বছরের মতো এই মে 2022-তে হচ্ছে, মানে প্রতি বছর না, প্রতি 2 বছর, মে 2022-তে তার একটা মানে একটা জেনারেল সেশন হয় ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি। সেখানে যে ড্রাফট রেজলিউশন নেওয়া হয় তার নাম হচ্ছে গ্লোবাল স্ট্র্যাটেজি অন ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল। আমরা শর্টে ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলকে IPC বলবো হেন্সফোর্থ। এটা মানে তাই বলা হয় আর কি, এপিডেমিওলজিক্যাল টার্মে তাই বলা হয়, IPC বলে বলা হয় আর কি, মানে বলতে সুবিধার জন্য আর কি, আর কিছু না। তো এই ড্রাফট রেজলিউশনে ডিরেক্টর জেনারেলকে কিছু অনুরোধ করা হয়েছে। কি কি অনুরোধ করা হয়েছে সেগুলো আমি একটুখানি বলছি। টু টেক স্টেপস টু সাপোর্ট অ্যান্ড অর এনশিওর দ্যাট IPC is one of the key components of global health preparedness, prevention and response. মানে এটা হচ্ছে মূল ফোকাস করতে বলা হচ্ছে। To take steps to support and or to ensure that science-based functional IPC programs, both for community-acquired and healthcare-acquired infections, taking into consideration the One Health approach, এই এক বিশ্ব এক স্বাস্থ্য, এক স্বাস্থ্য ব্যবস্থা, সবই এক জায়গায় চলে আসবে আর কি, সেই ইয়ের মতো আর কি, কি বলে ওই বিরিঞ্চি বাবার মতো। তো যাই হোক, to take steps to ensure these programs exist, are implemented, monitored and updated at national, subnational and facility levels. অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে গাইডলাইন দেওয়া হবে সেটা তারা মনিটর করবে, শুধু ন্যাশনাল লেভেলে নয়, সাবন্যাশনাল মানে প্রভিন্সিয়াল লেভেলে, রাজ্য স্তরে, এবং ফেসিলিটি লেভেলে। অর্থাৎ আমাদের কোনো একটা সরকারি হাসপাতাল আছে, সেখানে কিভাবে করা হচ্ছে সেটাও তারা মনিটর করবে। মানে ওই ধরুন কোনো লকডাউনের কোনো ব্যবস্থা করা হলো, বা কোনো একটা মানে ট্রিটমেন্টের ভ্যাকসিনেশন প্রোগ্রাম নেওয়া হলো, সেটা মানে বাঙ্গুর হসপিটাল কিভাবে নিচ্ছে সেই মনিটরটা WHO করবে। To take steps to recognize the value of having IPC professionals across a variety of settings with a clear mandate and authority.
আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যে বিভিন্ন কর্পোরেট হাউস থেকে ল্যাটারাল এন্ট্রি হয়ে সরকারের মধ্যে মানে লোকেরা ঢুকবে যাতে গুড গভর্নেন্স হয়। এইখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে তারা আইপিসি প্রফেশনাল কিছু তৈরি করবেন এবং বিশেষ বিশেষ জায়গায় বসাবেন যাদের কাছে একটা ক্লিয়ার ম্যান্ডেট থাকবে। কার ম্যান্ডেট? এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমস্ত গাইডলাইন মেনে চলার ম্যান্ডেট অ্যান্ড অথরিটি, যে অথরিটিটা মানে তাদেরকে সরাসরি দেওয়া থাকবে। To take steps towards creating and implementing accredited IPC curriculum in pre-graduate, postgraduate and in-service continuous education. এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে। কেন? আমরা যখন এপিডেমিওলজি পড়েছি তখন আমরা বেসিক এপিডেমিওলজি যা পড়েছি সেইটা দিয়েই আমরা আজকে কোয়েশ্চেন করেছি এই লকডাউনকে, কোয়ারেন্টাইনকে, আইসোলেশনকে আমরা কোয়েশ্চেন করেছি এবং তার মাধ্যমেই সেই বেসিক এপিডেমিওলজির জ্ঞান দিয়ে আমরা বলেছি যে এইটা কখনো হতে পারে না। একটা রেসপিরেটরি ভাইরাস ইনফেকশন, সেটা তার ব্রেকিং অফ ট্রান্সমিশন চেইন, এটা কোনোদিনও হতে পারে না। বাস্তবে দেখা গেছে যে এটা হয়নি। ব্রেকেজ অফ চেইন অফ ট্রান্সমিশন কখনো এই রেসপিরেটরি ভাইরাসে হতে পারে না। এটা আমাদের বেসিক এপিডেমিওলজি শিখিয়েছে। কিন্তু এখন যেটা ওরা আনতে চাইছে সেটা হচ্ছে অ্যাক্রেডিটেড আইপিসি কারিকুলাম, মানে যে কারিকুলাম WHO দ্বারা অ্যাক্রেডিটেড হবে সেটাই হচ্ছে শেখানো হবে গ্র্যাজুয়েট এবং প্রি গ্র্যাজুয়েট লেভেলে। তার মানে এই বেসিক যে ধারণাগুলো সেইগুলোকে হচ্ছে চেঞ্জ করা হবে, পাল্টানো হবে। কারণ এই লকডাউনের সময় এই অভিযোগ উঠেছে, বিভিন্ন মানুষ, বিভিন্ন ডাক্তারেরা তুলেছেন যে বেসিক এপিডেমিওলজির সঙ্গে খাপ খাচ্ছে না। টু প্রোভাইড ডিসাইসিভ, আগেরটা আরেকবার বলি, যে বিভিন্ন ডাক্তারেরা তুলেছেন, শুধু এইটুকু বললে ভুল হবে, সারা বিশ্বের বিভিন্ন বৈজ্ঞানিকরা এই প্রশ্ন তুলেছেন। চিকিৎসা শাস্ত্র নিয়ে যারা মানে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করে যাচ্ছেন নিরন্তর, তারা প্রশ্ন তুলেছেন যে এই বেসিক এপিডেমিওলজির সঙ্গে খাপ খাচ্ছে না। তার মধ্যে অন্যতম প্রফেসর জন আয়োনাইডিস। To provide decisive and visible political commitment and leadership engagement at the highest level to sustain and improve functional IPC programs at the regional, national, local and facility levels. মানে সমস্ত স্তরের এবারে হচ্ছে ওই সংসদীয় কাঠামোর মধ্যে যারা যারা আসবেন, পিপলস রিপ্রেজেন্টেটিভ, তাদেরকে এবারে সেই বিষয়গুলো পড়াশোনা করানো হবে, WHO-র মতগুলোকে আর কি। To introduce guidance, regulations and or legal frameworks to enforce IPC requirements, policies and implementation of best practices through systems. Accrediting health facilities and other mechanisms. অর্থাৎ হলো যে এনফোর্স করা হবে লিগ্যাল ফ্রেমওয়ার্ককে, সমস্ত দেশকে বাধ্য করা হবে এরকম টোটালিটেরিয়ান কিছু লিগ্যাল ব্যবস্থাপনা আনতে, এবং সেগুলোকে অ্যাক্রেডিটেশনের মাধ্যমে বলা হবে যে অ্যাক্রেডিটেড হলো তোমার কাজটা, অ্যাক্রেডিটেশন বাই WHO, মানে লাইসেন্সিং এক ধরনের আর কি। সেটা WHO দ্বারা অ্যাক্রেডিটেশন হবে, তাহলে
সেটা মান্যতা পাবে, তাহলে সেটা চলতে পারে, না হলে চলতে পারবে না। তার বৈজ্ঞানিক ভিত্তিটা কোন টেক্সট বুকে কি আছে সেটা দেখা হবে। প্রসঙ্গত এখানে আমার বলার বিষয় সেটা হলো যে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, ধীমানদা এটা বলেছে, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005, যেটা দিয়ে আর কি লকডাউন ইত্যাদি সব করা হলো, তার বিরুদ্ধে মানে মূল অভিযোগটাই ছিল যে এটা অসাংবিধানিক, বেআইনি। এই আইনটা দিয়ে হচ্ছে ওই মানে কোনো প্যান্ডেমিককে অ্যাড্রেস করা যায় না। তার মানে যে লিগ্যাল ঘাটতিগুলো ছিল সেই লিগ্যাল ঘাটতিগুলো পূরণ করে নিচ্ছে তারা। এই যে পাবলিক হেলথ বিল, এর বিষয়টা হচ্ছে আমি যেভাবে দেখেছি গুরুত্বপূর্ণ আমার কাছে, এই জন্য নতুন যে পাবলিক হেলথ বিল আসতে পারে বলে আমরা আশঙ্কা করছি, 2017-র যে বিলটা যেটা ধীমানদা বললেন, সেখানে পরিষ্কার বলছে যে সন্দেহের বশেও এই সমস্ত কাজ করা যেতে পারে। কি কাজ? ওই যে যেমন বললেন ধীমানদা, যে আপনার বাড়িতে ঢুকে আপনার যে কোনো সম্পত্তি সেগুলো ইন্সপেক্ট করতে পারে, থেকে শুরু করে নষ্ট করে দিতে পারে। আপনার পোষ্য, তাকে মনে হলে হত্যা করতে পারে। আপনি একটা কোনো ফার্ম চালান, তার মানে অ্যানিম্যাল ফার্ম যদি কেউ কিছু থাকে, তাহলে তার সমস্ত পশু পাখি নষ্ট করে দিতে পারে। আপনাকে যে কোনো জায়গায় ডিটেইন করতে পারে। এবারে এই যে আপনাকে বলছি, আমি জানি না অন্যান্যরা মানে যারা মানবাধিকার নিয়ে কাজ করেন তারা বলতে পারেন, সাধারণত মানবাধিকার আইনগুলো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে প্রয়োগ করা হয়। এইখানে বলা হচ্ছে পরিষ্কারভাবে যে পার্সন অর এ ক্লাস অফ পার্সন, সব ক্ষেত্রে বলা হচ্ছে, মানে একটা সমষ্টিকে ধরেও সেই কাজটা করা যেতে পারে, সেটা খুব পরিষ্কারভাবে আইনে বলা হয়েছে। জোর করে আপনাকে ট্রিটমেন্ট করতে পারে। আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো, আমার কাছে এখানে আজকে দাঁড়িয়ে লাগছে এটা এই কারণে যে বলা হয়েছে অথরাইজ এনি অফিসিয়াল অর পার্সন টু এন্টার অ্যান্ড ইন্সপেক্ট উইদাউট প্রায়র নোটিস এনি প্রেমিসেস। মানে আপনার যে কোনো বাড়ি, যে কোনো সংস্থা উইদাউট প্রায়র নোটিস গিয়ে ইন্সপেক্ট করতে পারেন, এবং তারপরে যা যা করণীয় করতে পারেন। কে করতে পারেন? অফিসিয়াল অর পার্সন। কারা এই পার্সন? আজকে আমরা কি দেখছি? আমরা ভেবেছিলাম যে আজকে হয়তো ট্রেন অবরোধ হবে, বাইরে থেকে যারা আসবেন তারা আসতে অসুবিধা হতেও পারে। কেন না, ওই অগ্নিপথ প্রকল্প নিয়ে খুব আন্দোলন চলছে। অগ্নিপথ প্রকল্প নিয়ে আন্দোলন চলছে, সেটা আমরা মোটামুটি পড়ে জানতে পেরেছি যে ওই আমাদের কেন্দ্রীয় সরকার যেটা করতে চাইছেন সেটা হচ্ছে যে মিলিটারি ট্রেনিং দিয়ে একটা বিরাট সংখ্যক যুব সম্প্রদায়ের বিরাট সংখ্যক মানুষকে তারা সমাজে ছেড়ে রাখতে চাইছে। কি করবেন তাই দিয়ে? হিটলার ব্রাউন শার্টস তৈরি করেছিলেন, এসএস তৈরি করেছিলেন। আমাদের এখানে হচ্ছে এই বহু আছে, বহু সংস্থা আছে, বহু এরকম সংগঠন আছে যারা এরকম যুব সম্প্রদায়কে চান তাদের সদস্য হিসেবে। সেই রকম তৈরি হবে, তাদের দল ভারী হবে, তো তাদেরও তো পাঠাতে পারে। আগামী দিনে কি হবে আমরা জানি না। উইদাউট প্রায়র নোটিস they can authorize any official or person to enter your home. তো
এছাড়াও এই বিষয়গুলো হচ্ছে একটা খুব মানে গুরুত্বপূর্ণ যে এই জায়গায় দাঁড়িয়েছে যে এর পরে আর কোনো এমার্জেন্সি জারি করতে হবে না, এমার্জেন্সি একটা পার্মানেন্ট ভাবে জারি হয়ে থাকবে। সেই আইনটাকে জাস্ট ইমপ্লিমেন্ট করাটার অপেক্ষা আর কি। তো আমরা যেটা দেখছি সেটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল প্ল্যান অফ সাম সুপ্রা স্টেট অ্যাক্টর্স, অতিরাষ্ট্রিক কিছু সংস্থা, তারা হচ্ছে গাইডলাইন দিচ্ছে কিছু টোটালিটেরিয়ান আইন আনার জন্য, এবং সেই আইনগুলো আনা হচ্ছে। আমাদের দেশের সরকার তো মানে অতি উৎসাহী সেই ধরনের আইন আনার জন্য। একটা টোটালিটেরিয়ান অবস্থা সারা বিশ্বে হয়ে গেছে আর কি তৈরি, এবং তার লিগ্যাল ফ্রেমওয়ার্ক তৈরি হচ্ছে। তো আমরা কি এইটার বিরুদ্ধে দাঁড়ানোটা উচিত বলে আমি তো মনে করি। আমি চাই যে আপনারা সকলে নিজেদের উদ্যোগ নিন, একসাথে আসুন, একসাথে মানে উদ্যোগ নিয়ে আমরা এই আইনের বিরোধিতা করি। সমস্ত মানে সংসদীয় কাঠামোর মধ্যে যারা আছেন তাদের কাছে দাবি করি যে এই আইনের বিরোধিতা আপনারা করুন, করাটা আপনার দায়িত্ব। মানুষের রিপ্রেজেন্টেটিভ, মানুষের প্রতিনিধি বলে, পিপলস রিপ্রেজেন্টেটিভ বলে আপনারা যদি দাবি করেন নিজেদের, তাহলে অবশ্যই এই আইনের বিরোধিতা করাটা আপনার সামাজিক দায়িত্ব। তো তাদেরকে শুধু বিরোধিতা করতে বাধ্য করা নয়, আমরা নিজেরা একসঙ্গে আসতে পারি কিনা সেইটা নিয়ে আপনারা চর্চা করুন, কথা বলুন। এইটা আমরা মানে আমি চাই যে একসঙ্গে আমরা একটা কোনো যদি ভবিষ্যতে একটা আন্দোলন গড়ে তুলতে পারি। এই আইন এখনো আসেনি, কিন্তু আসার আগে যদি এটাকে রোধ করা যায়, আর যদি এসেও যায় তাহলেও যাতে আমরা এটার বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তুলতে পারি, সেইটা আপনাদের কাছে আমি সেই প্রত্যাশাটা আপনাদের কাছে আমি রাখছি। ধন্যবাদ। ভাস্কর থেকে ধন্যবাদ আমাদের সামনে হু প্যান্ডেমিক ট্রিটি এবং আসন্ন স্বাস্থ্যবিধি সম্পর্কে খুঁটিনাটিগুলো তুলে ধরার জন্য। আমরা আমাদের এই আলোচনা সভায় যে বক্তারা রয়েছেন তাদের বক্তব্য রাখার এই প্রাথমিক পর্যায়ের একদম শেষ অংশে পৌঁছে গেছি। আমরা এই আলোচনার মধ্যে দিয়ে উঠে এসেছি এবং আমরা জানিও যে 2019-এর শেষের দিকে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের যিনি কর্ণধার, তিনি একটা বক্তব্য রাখেন যে দ্য ওয়ার্ল্ড ইজ গোয়িং ইনটু আ সিনক্রোনাইজড স্লোডাউন, বিশ্ব অর্থনীতি মহামন্দার দিকে এগোচ্ছে। এরকম একটা বক্তব্য IMF-এর তরফ থেকে 2019 সালের শেষের দিকে রাখা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বহু আলোচনা হয়েছে এবং বারবার যে কথাটা উঠে এসেছে সেটা হচ্ছে যে এই যে সারা বিশ্ব জুড়ে যে মন্দা পরিস্থিতি চলছে সেটাকে কিভাবে মোকাবিলা করা যায় যারা মুনাফার পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছে তাদের স্বার্থে। সেই মোকাবিলার পর্যায় হিসেবে বিভিন্ন প্রক্রিয়া বারংবার আমাদের সামনে ফুটে উঠেছে। অনেক রকম নাম দেওয়া যায় তার, গ্রেট রিসেট, করোনা ক্যাপিটালিজম ইত্যাদি অনেক রকম নাম উঠে এসেছে বারংবার। এবং সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই কি এই হু প্যান্ডেমিক ট্রিটি,
সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই কি এই আসন্ন স্বাস্থ্য বিল? এই প্রশ্নটা থাকবে আমাদের তরফ থেকে। এবং আমাদের শেষ বক্তা কোবাট গান্ধী, সমাজকর্মী এবং লেখক। শুধু আরেকটা ঘোষণা, সেটা হচ্ছে যে কোবাট গান্ধীর বক্তব্যের পর আমরা একটি 10 মিনিটের চা বিরতিতে যাব এবং সে বিরতি শেষে যে সমস্ত দর্শকরা রয়েছেন তাদের তরফ থেকে বিভিন্ন গণতান্ত্রিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সংগঠনের যে সদস্যরা এসছেন তাদের মধ্যে যারা বক্তব্য রাখবেন তাদের কথা আমরা শুনব এবং তার ভিত্তিতে পারস্পরিক আলোচনার মধ্যে দিয়ে, যেটা ভাস্করদা বললেন, আগামীতে কী ধরনের পদক্ষেপ আমরা একসাথে নিতে পারি তার একটা রূপরেখা ভবিষ্যতে তৈরি করা যেতে পারে। তাহলে এবার আমরা আমাদের কোবাট গান্ধীর বক্তব্যের দিকেই এগোই। Should I speak? First, I don't know, can you hear? Is it clear? Hello? Hello? It's clear? Yes. Okay. First, allow me to apologize that I cannot speak in Bengali. I'll have to speak in English. So, I don't know if there's a translation system or whether I can just go straight on. Will there be a translation or I just continue? Okay. First, let me congratulate the People's Alliance of Public Health for holding such a talk, because most of the left and progressives and liberals and everyone is actually following the main agenda. And in fact, even I did not know about these bills until it was brought to my notice by the People's Alliance. And really, it's a difficult task to make this into a major public issue in India, because very few people are really taking it up. Right through the COVID, we found that the bulk of even the progressives or liberals were basically supporting the agenda of the virus that was being put forward. So anyway, one has to have a beginning, and this is really a good start. So I don't understand that much Bengali, but I gathered that a lot of the earlier speakers spoke a lot about the laws that are coming up. So I will not go into depth on the question of laws. I will give the economic background for these laws and the measures that are being taken. Now, actually, if we see that here in India, hello? Okay, Acha. We see in India, like even in today's paper, somehow or the other, they are always keeping the COVID agenda alive. Today's Indian Express here in Bombay had this Rahul Pandit, who is director of Fortis, and also on both the Maharashtra and the National COVID Task Force, creating a scare, talking about antibodies will not protect a person, or that the pandemic is still likely to, this thing in an interview, the Maharashtra, this 15 times have increased this month, the number of cases, but it doesn't talk about the number of deaths, that actually is the key factor. So this scare is being made. Also, there's another lead article that they're doing big studies at the Seven Hills Hospital. Of course, India, we know, is a big research center as used as guinea pigs for the vaccines and for all the pharma lobby. So that's nothing new. But this agenda is being kept alive on the one hand, but on the other hand, we find that what the earlier speakers spoke of, at the international level, the UN is systematically trying to bring in these new laws, and simultaneously this monsoon session of the Parliament is seeking to pass a bill that was actually introduced as far back as 2017. It's a major agenda for the international body to
initiate the Great Reset, which has been theoretically postulated by Klaus Schwab and ideologically also built up by Harari. These two ideologues today of the main big corporate lobbies they speak in socialist terms, they speak in progressive terminology, but it's basically an agenda to push the big the big billionaire club led by what I call the cabal. They, the Rockefellers, Rothschild, Bill Gates, such people, the digital moguls. They are the ones who are really pushing this agenda. And I have in earlier articles already recounted the reasons for the COVID and the lockdown and how it helps them. But now I will just recount briefly what I have said there, and then I'll move on to the present economic status of the world, and particularly the big powers, so that we understand why the need for them to continue on this agenda right up to 2030 probably, in which they hope to introduce the finalize the Great Reset agenda that Klaus Schwab has talked about. Now, one thing is that we see as other earlier, I'll just recount that I don't know why it is not taken up seriously by most of the progressive forces, but it's certainly taken up very seriously by the big powers internationally and in India. From the accounts which the earlier speakers spoke, it's very systematically done. You see that on 30th March 2021, there was a huge meeting to talk about this international treaty. On 20th May 2001, there was a council meeting of the WHO which set the agenda. Then finally on December 1st, 2021, the Special Assembly was held with 194 countries involved to take a decision on this. This was followed up in February 24, 2022, by yet another council meeting of the WHO, which set the process for taking up this agenda, followed by another meeting on 3rd March 2022, which adopted a decision to authorize the opening of negotiations for an international agreement on pandemic intervention, and now it is going to be followed up on 1st August 2022 to discuss the progress of on a working draft. And as people have said, it's a very systematic agenda, not only by the UN and WHO, and then of course, as others have said, it will be a World Assembly again in 2023 and finally adopted in May 2024. Now, but it's not just the UN and the WHO. On 9 February 2021, the G7 leaders, in a joint statement, focused on this issue of pandemics as the key aspect of their joint statement. The G20, this was followed up by the G20 members led by Indonesia, Italy, the US, championing the Financial Intermediary Fund for Pandemic Preparedness and Response to be hosted by the World Bank Group. Also, the G20 Finance and Health Board has also proposed to enhance coordination between finance and health strategies towards a stronger health security architecture building on the G20 Joint Finance and Health Task Force. This is the G7, the G20. In addition, the USA and the European Commission are proposing reform to the international health regulations to make them more relevant, supposedly, and move beyond the current name and shame of the individual countries. Now, you see, it's a really big agenda at the international level. How it can be ignored by anyone who seeks to understand what is going on in the world, I really cannot understand. So it's a very systematically done by the UN, the G7, the G20, the US, the European Commission. All of them are involved in promoting this in a very systematic way. The details have been outlined by earlier speakers, so I won't go into that. And in India, very surprisingly, I was very shocked when
PH brought it to my notice that in 2017 only they had brought forward a bill along these lines, which have been outlined, the details of which, and now it was dropped because it was so draconian that many oppose it, but it's now to be introduced in the monsoon session. So that's 2017, 3 years before the pandemic. I mean, it's obviously someone knew what was going on even then. And of course, I've outlined in earlier that the type of network these international bodies, Bill Gates and Rockefeller Foundation and all have in India through such bodies as Gavi, PATH, IHME, CEPI, Wellcome Trust, so many other besides the official bodies of the UN. They have their network out here operating, particularly in the health sector, through the PHFI, which has also been brought out. And it is these agents in India who probably know about this, but they have not said, they've promoted this bill and not a word. Obviously, there was opposition, that's why they had to drop it, but now I don't know what will happen in this monsoon session. It will probably go through. And that is probably the case in most countries, will be following this agenda that have been set by this cabal that are operating from the West and probably China also. So actually, and the problem is that the real point is to understand the economic basis for the lockdown, and that is what I have tried to do in my main articles, 4 articles in Mainstream on Corona Capitalism, and why they need a lockdown to meet the crisis. I have brought out the fact that after the Great Recession in 2008-9, up to about 2012, the world economy has been virtually in total stagnation, in spite of the fact that huge amounts of what they call quantitative easing funds have been pumped into the world economy. Something like the world public debt has increased from $87 trillion to $255 trillion in those 7-8 years to 2019. And in spite of such pumping in of huge funds by particularly America, the EU and Japan, we find that the economies have still continued to stagnate. They've not really been vigilant. And then we find in 2000, just before the COVID was declared, we find a decline in the last quarter 2019. There's a slowdown, and in the first quarter of 2020, surprisingly, to coincide with the pandemic declaration, there was huge contractions of the US, EU and Japan economies by 4%, 7%, 4% in EU and America, 4 to 5% in EU and America, and 7% in Japan. Such contraction of world economies, major economies, were only seen in the 1930s during the Great Depression. And now, and ironically at this time, simultaneously, the pandemic was declared, the WHO, and hardly had they declared the pandemic when within a week or 10 days, the entire world went into lockdown. At that time, it did strike me as odd. How can such a big event, which has never been held in past history, take place within a week? But it was only afterwards that I really understood the basis for it, and the economic basis for it, and how it really benefits them. Basically, with this severe crisis of capitalism, what they plan to do by the lockdown is destroy small-scale sector, push digitalization of the economy to increase productivity, and thereby try and restore profits. And as far as markets, a crisis means what? Drop in profits and drop in markets. So profits are sought to be there by forcible digitalization, which anyway India was trying to do by GST and demonetization. But lockdown really forced it on a huge scale, not only purchases in retail, but also in education, and also in meetings, also in entertainment, in every sphere of the economy.
they pushed digitalization through the lockdown, and that really saved a lot. And also by work at home, I talk to everyone, even abroad or here. Everyone says that at work at home, the hours go up to 12 to 16 hours a day compared to when it was offline or they go to the office, which is 8 hours. So really the rate of exploitation has increased phenomenally, not just through digitalization, but also the number of hours being worked to restore the profits that were falling. And investments, as far as investments go, the investment push has been given by the huge amount of note printing. Already I said it was $255 trillion, the public debt. In fact, in 2020, never before in the history of the past history of the 50 years, has the public debt rose just in that 1 year by $28 trillion. $28 trillion in that 1 year was pushed in 2020. 2021 figures I don't have. So this type of funds are being pushed in to sustain the economy. It's unsustainable because now what's happening is that, so that's the position as we come towards the so-called end of this crisis or this pandemic. And massive inflation means to the extent of the figures are there now that what's happening? It's okay. You can continue. Actually, what happened is that at one level, at the end of the so-called pandemic and things like that, the economy was sort of shown revived, rebuilt, and all that stuff. But if you look deeper, you will find the disease still continuing even on a bigger scale. Now what happens is, so we have the Ukraine war. Now the Ukraine war is nothing but being pushed by the US to sell off its old arms. In fact, in 2021, according to SIPRI, the market for arms, the budget for arms was the highest ever, over $2 trillion, $2.1 trillion. Out of which the US was $808 billion. So the arms race is going up. Of course, the contention between US and China will always grow because these are the two biggest economies now struggling for world domination. And that, though it's at the economic level today, can at any day turn into military confrontation. And the US particularly has spent huge amounts on research and development in arms, and which has grown by about 24% in the last 5 years. And when they do that, they have to dump their old arms. Otherwise, if they get in building more sophisticated arms, what will they do with the old lot? So all that's going to Ukraine. $40 billion have been sanctioned in May 2022, over and above 13.6 billion earlier. There is over $50 billion in so-called aid to Ukraine has been given. And the bulk of this will be in arms. And it is nothing but dumping of the old arms in Ukraine. Now, actually with the Ukraine crisis, I mean, because it's a European country, these things happened earlier all over the world. US was doing this in Indochina, in Latin America, in the Middle East, in Iraq, in Jordan, everywhere. They've done it, but it never got that type of importance. It's getting that type of focus now in Ukraine precisely because it's one of the European countries. But this has been going on by the US, and with all the military industrial complex out there, the arms sales is one of an important factor to keep the economy going. And so the Ukraine war will probably go on as long as they want to give their arms. And it's another factor, it also helps in the contention with the Russia-China complex to keep them at bay, because that also is a factor. Though the main area of conflict might be the South China Sea, but also this area will be
a sort or point of conflict. So, at the one level, the arm industry is also growing. The dumping of arms, the Ukraine war is there, and of course, with all these factors, there's a lot of geopolitical realignments taking place between Europe and America and China and China and Soviet Union, Russia on the one hand, and between Europe and America, even the Middle East, Saudi Arabia, such countries are tending to shift their alliance towards naturally the bigger power, which is China. So all these factors are at play in the course of these trying to set the Great Reset. And while on the one hand we find that the economy, they sought to destroy small scale sectors so that the big corporates could survive both in market and buying up the bankrupt companies at a cheap rate. We saw their profits skyrocket, the wealth, not necessarily profits, but wealth skyrocket during the pandemic as never before, whether in India or abroad. And so, and while the bulk of the population, including large sections of middle classes, were pushed into poverty. In India, virtually 33% were pushed into poverty of the middle class, let alone the migrant workers, the labor, all that stuff. So on the one hand, you get the gap between the very powerful and big, in India maybe the Ambani and Adani lot, internationally it's the 2,500 or 2,700 odd billionaires, their wealth going up. And this gap, on the other hand, the third world countries and the backward countries, even the middle classes now are being pushed to the wall. So you find this situation. So as this happens, markets also get into, if people don't have the purchasing power, the markets also again drop, and that is also a problem, and that also is something they have to settle with. And what has happened in this situation is that if you just take the American economy, just in this first week of June, there's been major decisions by the central banks of the US, Europe and Japan to reorganize their interest rates. You see, the thing is the high the inflation rates in the US is the largest in 40 years. It's just, the official figures is I think 7% or something, but it's probably even larger. So with such high inflation rates, for the first time ever, the US in the first week now increased the interest rates, were forced to increase the interest rate by 7.5 basic points, the highest ever in 28 years at one shot. And though it was near zero, now it's probably 1.5 or so, but they plan to take it to 3.5%, the interest rates. What happens with the high interest rates is the cost of borrowing goes up. Now when the entire world, including governments, are dependent on borrowings, I mean the world debt is something like $300 trillion. The corporate debt is huge, I don't know what the figure is. So everyone has to pay interest. Earlier when it was zero or near zero, America, Europe and Japan, in fact Japan was negative, many European countries was negative, the interest rates. So the whole question is when they have to pay such high interest rates on the debt, everything becomes unviable. And that pushes the economy into even a more severe crisis. So now they are faced with that. On the one hand, they are faced with inflation. On the other hand, they are faced with rising debt. Now, what happens is, I'll just read out something. The question is, why are they saying that they have to raise interest rates to curb inflation? That's what they call a monetarist approach to the problem. Actually, that never solved the problem. A similar situation existed in the 2070s in America. And what happened was that Paul Volcker, who was the Fed governor, he did the same thing. And that's what they're trying to do now. They say that the central banks will, by increasing the interest rates,
that will raise that will balance the inflation, and so the crisis will be solved. But that didn't happen in the 1970s. When Paul Volcker increased the interest rates in the 70s because of the high inflation, it pushed the whole US economy into one of its most severe crises of the ever. In the 82 slump that resulted from those high interest rates, decimated the manufacturing sectors of the most major advanced countries. It was and finally it was the recession that finally, and the throwing out of people from unemployment and all those stuff that reduced the inflation rate. So that was in the 70s that happened. They're saying the same thing, repeating the same monetarist theories today. Again, the same thing will happen. It will destroy the economies, the interest rates. It will not reduce inflation unless the world economy is pushed into a severe recession. So we are heading towards that with the high interest rates. They say that America is saying that they will raise the interest rates to 3.5%, but to balance, even by their standards, to balance the debt, they have to raise it to 5%. If it's raised to 5%, the interest rate that will just crash the entire world economies. But that is the position. Even if you see the 2008 crisis, which was the subprime crisis or the mortgage defaults on the mortgage, in America, just in this 1 year, this year, the mortgage rates have gone up from 3% to 6%, the highest ever. And the mortgage repayments in this 1 year, from January to now, has increased equivalent to the same amount as it increased in the previous 7 years. So even in the mortgage, which the 2008 US crisis, Lehman Brothers crisis, and the crash was basically from the mortgage sector and the repayments, the inability to repay mortgages. A similar thing is also going on under the surface. And these things don't come to light. The impact of inflation, the interest rate, the mortgage production, and then you have the crisis of the Ukraine crisis, where the oil is becoming a major instrument of the economies, conflict in the economies with Russia or with China probably backing it. On the one hand, pushing for payment in rubles, and Europe and other countries refusing to do so. That's also playing out there, which is pushing up prices also worldwide, because oil prices are going up. So all these things are playing out at the economic level. So now what is the situation is that basically that the crisis is just deepening. They've not been able to solve the crisis by this lockdown and others. They have maybe postponed some of its worst aspects for them, not for the people. People have anyway faced huge, we've seen in India the migrant workers and the middle classes, how they've been hit. But as far as they go, they have made a lot of money. Now that with stock markets, like the US stock exchange has gone down 20% in the last few years, last few months. That means their wealth has also dropped to that extent, nominal wealth. But that's just all nominal figures. They still are making money through wealth increase, not through profits. And the profitability on capital, which was already low and now falling again in the major economies, and alongside that, the fall in the issue of the cost of debt, already investors have pulled out billions of dollars from the corporate bonds. That's a statement. And so these things are playing out under the surface. And unless we really understand the mechanics and dynamics of the world economy that is at play, it is very difficult to understand why they are pushing such draconian laws at the international level and pushing it through at the local level in India and probably the rest of the world. So these factors actually are the main aspect of the Great Reset
which they want to reorganize the world, the new world order, as they say, the new normal, they say so many of these things, basically to get over their crisis, which is only deepening. And with this deepening crisis, they have no alternative but to push this fascist agenda on a world scale, and that's what they're doing. And unless people of the world resist it, in India also, we're heading for a severe disaster. And that is why the importance of the seminar, the importance of this talk, because particularly in India, we really see no voices. We see it in the West and in other countries, some voices, the demonstrations, attacks on prime ministers and all that stuff in Canada and other places. But of course, it's the right wing who have taken it up. But when the left is nowhere around and the progressives are nowhere around, when they are supporting the agenda, anyone can take up an opposition and build a base for themselves. But that may not give the future. It's necessary for all thinking people and all conscious people to understand what is at play, the seriousness of what is at play, the economic factors behind all this, and bring an awareness amongst the people of, first, here we talk about our country and the world, about what is going on and what is going to come. That is what we have to know. That's what we have to understand, because only if we know what has come can we take steps in advance. But if we don't even know what is coming, and if we don't know what is being brought forth, then there's no question of taking any steps today. So that's why such a seminar is really a great, important thing for in a country like India, where there's a total vacuum of total silence on all what is going on. So much so that even a conscious person, a person who's publicly aware like me, was unaware of some of these laws and bills until it was brought to my notice by the Public People's Alliance. And then I researched it, and then I understood the depth of it. Then I went back to the economy like earlier, and I found the severe crisis that still exists. So all this ties up, and naturally this is an ongoing study, and I hope to delve more detailedly into the present crisis, like I did with Corona capitalism, but even now what is going on and being played out, I hope to do that. That's all basically. Thank you. We thank Kobat Gandhi for his interesting lecture on the economic background behind the upcoming public health bill and its correlation with the WHO pandemic treaty. Thank you. Thank you. একটি বিশেষ সূচনা, সেটা হচ্ছে যে আমরা যে চা বিরতির কথা বলেছিলাম সেটাতে আপাতত না গিয়ে আমরা সরাসরি আমাদের অন্যান্য যে অংশগ্রহণকারীরা রয়েছেন তাদের মধ্যে থেকে যারা যারা বক্তব্য রাখবেন সেই পর্যায়ে চলে যাচ্ছি। চায়ের ব্যবস্থা আমাদের অনুষ্ঠান শেষে হবে। একটু যদি আলোটা জ্বালিয়ে দেওয়া হয় তাহলে সুবিধা হয়। আর কোনো বিশেষ সংগঠন বা কোনো ব্যক্তি যদি আলাদা করে বক্তব্য রাখতে চান এই বিষয়ে, তাহলে একটু বন্যির কাছে নিজের নামটা নথিভুক্ত করুন। এবং যদি আমাদের যে বক্তারা ছিলেন আজকে, এবং কোবাট গান্ধী বা ভাস্করদা বা অন্যান্য বক্তাদের কাছে যদি কোনো বিশেষ প্রশ্ন থাকে, ধীমানদার কাছে বা ভাস্করদার কাছে, কোবাট গান্ধীর কাছে যদি কোনো বিশেষ প্রশ্ন থাকে, সেটা আপনারা আলাদা করে করতে পারেন। একটু বন্যিহত্রী হাজরা, বন্যি আপনাদের সকলের কাছে যাচ্ছে, একটু তার কাছে নিজেদের নামটা নথিভুক্ত করুন। আমরা পরের পর্যায়ে চলে যাই, যারা যারা বক্তব্য রাখবেন সেই বিষয়ে। শুধু একটা ঘোষণা যে আপনারা যে বিষয় আলোচনা করা হলো, অর্থাৎ WHO প্যান্ডেমিক ট্রিটি এবং এই যে আসন্ন স্বাস্থ্য বিল, সে সম্পর্কে নিজেদের বক্তব্যকে সীমাবদ্ধ রাখবেন এবং 5 মিনিটের অধিক যদি বক্তব্য না রাখেন তাহলে ভালো হয়, যাতে আমরা সকলের বক্তব্য শুনতে পারি। এবং আমাদের এই পর্যালোচনার শেষে
আজকে তো মূলত আলোচনা করা হলো, কিন্তু ভবিষ্যতে কোনো আন্দোলনের রূপরেখার দিকে আমরা এগোতে পারি কি না, সেই রূপরেখা তৈরি করা যায় কি না, সেই বিষয়ে একটু আপনারা যদি বক্তব্য রাখেন ভালো হয়। যে বক্তারা যারা বক্তব্য রাখবেন বলে আগে নাম দিয়েছেন আর কি, তাদের বক্তব্যে শোনার জন্য আমরা আগ্রহী, কিন্তু এর বাইরেও যদি নতুন করে কেউ নাম দিতে চান কোনো ব্যক্তি বা কোনো সংগঠনের তরফে, তারা অবশ্যই বন্যির কাছে নিজেদের নামটা একটু নথিভুক্ত করে দিন। আমি প্রথমেই ডেকে নিচ্ছি জাতীয় বাংলা সম্মেলনের সিদ্ধব্রত দাসকে তার বক্তব্য রাখার জন্য। সিদ্ধব্রত দা। ধন্যবাদ। আজকে জনস্বার্থ মোর্চার যে এই অনুষ্ঠানটি আছে, আজকে সকালবেলারই একটি ঘটনা আপনাদের সঙ্গে আমি আপনাদের কাছে বলতে চাই, যে ঘটনাটা থেকে আপনারা বুঝতে পারবেন যে এই জনস্বার্থ মোর্চা যে কাজ সেটা কতটা গুরুত্বপূর্ণ। আজকে সকালবেলা উত্তরপাড়ায় ছিলাম আমি। উত্তরপাড়ার স্টেশনের যত দোকান আছে, এই দোকানগুলোকে লকডাউনে নামিয়ে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল ট্রেন বন্ধ আছে, ট্রেনটা খুললে পরে আবার দোকান দিতে দেওয়া হবে। তারপর ট্রেন খুলে যায়, কিন্তু 2.5 বছর হয়ে গেছে, কোনো দোকান ওইখানে রাখতে দেওয়া হচ্ছে না পুরো অঞ্চলে। এবং এটা নিয়ে বারবার ওইখানকার মানুষরা বলেছে, প্রায় 70 থেকে 80টি দোকান, তাদের পরিবার জড়িত। এবং আজকে আমি ওখানে গেছিলাম সেই দোকানগুলোকে আবার তার জায়গায় বসিয়ে দেওয়ার জন্য। লকডাউন হঠাৎ করে আমাদের কাছে নেমে আসে এবং তারপর আমরা অনেক কিছুই দেখতে পারি। প্রথমে সেগুলো আমরা বুঝতে পারিনি, কি করা যায়, কি করা উচিত, কি হচ্ছে বুঝতে আমাদের সময় বেশ কিছুটা কেটে যায়। এবং তারপর আমরা অনেক কিছু অদ্ভুত জিনিস দেখি, যেরকম ভ্যাকসিনের বিষয়, যেরকম আমাদের স্কুল কলেজ বন্ধ হয়ে যায় দীর্ঘদিন, অনলাইনের পড়াশোনা, জনস্বাস্থ্যকে ব্যবহার করে কিভাবে সমাজকে নিয়ন্ত্রণ করা যায় আমরা প্রত্যেকেই বিগত 2 বছরে দেখলাম। এবং এখনো পর্যন্ত তার রেশ সর্বত্র ছড়িয়ে আছে। অসংখ্য মানুষ কাজ হারিয়েছে, অসংখ্য মানুষ অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে সমাজে। 2020 সালে যখন আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের আওতায় নিয়ে আসা হয় আমাদের রাষ্ট্রকে, তার পরপরই আমরা দেখলাম কিভাবে বেসরকারীকরণ শুরু হলো। জনস্বাস্থ্যকে সামনে রেখে কি কি হওয়া যায়, করতে পারে, আমরা যারা রাজনীতির সঙ্গে জড়িত আছি আমরাও শিখলাম। এবং এটা বলতে আমার কোনো দ্বিধা নেই, সংকোচ নেই, যে জনস্বাস্থ্য মোর্চা যারা করছেন তারা আমাদেরকেও অনেক কিছু শিখিয়েছেন, আমাদেরকেও অনেক কিছু জানিয়েছেন। সেগুলো হয়তো তাদের সংস্পর্শে না এলে আমরাও জানতে পারতাম না। কিছুদিন আগে দেখলাম খবরের কাগজে লেখা আছে যে এখন থেকে প্রতি বছরই করোনা 2বার করে আসবে, এটা মোটামুটি বোঝা যাচ্ছে। এবং এটা একটি খুবই সাধারণ ব্যাপার, প্রতি বছরই হবে। কিন্তু যেটা অসাধারণ ব্যাপার, যে কয়েকজন মানুষের মধ্যেই জীবাণু দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে সবকিছুকে বন্ধ করে দেওয়া হলো। আজকে বলা হচ্ছে, কিছুদিন আগেই দেখলাম আমাদের রাষ্ট্রের সরকারি সংস্থার বিশেষজ্ঞরা বলছে হয়তো এই ভ্যাকসিনে ব্লাড ক্লট করছে। এখন তারা বলছে যখন
কিছুদিন আগে অবধি প্রতিযোগিতার মতো করে ভ্যাকসিনেশন ড্রাইভ চলছিল পুরো রাষ্ট্রে। বিভিন্ন সরকার, বিভিন্ন নেতা নেত্রী কত ভ্যাকসিন দিয়েছে সেটাকে গর্বের সঙ্গে বলছিল, এখন বলছে হয়তো ব্লাড ক্লট করছে। পুরো রাষ্ট্রটাকে, পুরো পৃথিবীটাকেই একটা গিনিপিগ বানিয়ে কিছু মানুষ কিভাবে অর্থ নিজেদের হাতে নিচ্ছে, আমরা হয়তো এই করোনা না এলে এগুলো বুঝতাম না, আমাদের বুঝতেও অনেক সময় লেগে গেছে। জনস্বাস্থ্য মোর্চা যে জনস্বাস্থ্য বিলের কথাগুলো তুলে ধরেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমাদের প্রত্যেকের, যে সকল ব্যক্তি এখানে এসছে, যে সকল ব্যক্তি কোনো সংস্থা সংগঠনকে প্রতিনিধিত্ব করছে, আমাদের উচিত বিভিন্ন প্রান্তে মানুষের কাছে এগুলো পৌঁছে দেওয়া এবং একটি আন্দোলন গঠন করা। যদি এইগুলো আমরা না করি, আগামী দিনে এরকম আরো অনেক কিছুই হয়তো তাদের কাছে রয়েছে, এমন অনেক কার্যকলাপই তারা হয়তো করতে চায়, এবং আবার হয়তো আমরা গিনিপিগ হব। সেটি যাতে না হয়, স্বাধীনভাবে সুন্দরভাবে বাঁচতে পারি, তার জন্য এখন থেকেই আমাদের এই বিষয়গুলো সচেতন হওয়া উচিত। ধন্যবাদ। সিদ্ধব্রত থেকে ধন্যবাদ। স্বরাজ ইন্ডিয়ার পক্ষ থেকে রত্না পাল, আপনি কি আছেন? রত্নাদি। সবাইকে নমস্কার। খুব প্রাসঙ্গিক বিষয় উত্থাপন করেছেন এনারা। আমি ভাস্কর চক্রবর্তীকে আগেও শুনেছি, স্থবির দাশগুপ্তের লেখা তো হোয়াটসঅ্যাপে ঘুরছে, কিন্তু তারও আগে, লকডাউনের কিছু আগে আমি নিজেই একটা ভিডিও কার মাধ্যমে করেছিলাম, যেটাতে আমি বলেছিলাম, যেটাতে তো বলছে যে মৃত্যু হার 2%, তাহলে এটাতে ভয় পাওয়ার কি আছে? আগেও তো আমরা সংক্রামক রোগ আমাদের চিরকাল আসে, পাশ্চাত্য দেশে যেভাবে ভ্যাকসিন নেওয়ার চল আছে ফ্লুয়ের ব্যাপারে, সেভাবে আমরা নিই না। আমাদের ইনফ্লুয়েঞ্জা হয় আমাদের এই সময়, মানে মার্চ মাস, সেই সময় হাম পক্স এই সময় হয়েই থাকে, এবং আমরা আমাদের এখনকার যা মেডিকেল সায়েন্স আছে সেইভাবে আমরা এটাকে রোধ করে থাকি, প্রতিরোধ করে থাকি। তো তাই ভয় পাওয়ার কি আছে, এবং সেইভাবে হয়তো কিছু কিছু সীমারেখা মেনে চললে আমরা এটাতে উত্তীর্ণ হব। কিন্তু তার দুদিন পর থেকেই হঠাৎ মানে পুরো বন্ধ, আমরা কোথাও যেতে পারবো না, একেবারে ট্রেন পুরোটাই বন্ধ। এবং এই যে পটভূমিটা, মানে বলা কথা, আমি এই যে আমরা এখন সব কিছুতে বিজ্ঞানের কথা বলি, কিন্তু বিজ্ঞানকে ভিত্তি করে কিভাবে অবৈজ্ঞানিক কার্যকলাপে আমরা সবাই খুব মেতে উঠি, তার কিছু কিছু উদাহরণ বলি। যে এই পটভূমিটা কিভাবে তৈরি হলো, এইটা হওয়ার কিছুদিন আগে থেকে রিয়েল এস্টেটের বিজনেস খুব বেড়ে গেল। রিয়েল এস্টেটের বিজনেসে আমরা দেখলাম যে ঘরের হাইট 10 ফুট 11 ফুট, আমার পুরনো বাড়ি 12 ফুট, এবং আমার আরও দাদু দিদাদের বাড়ি আরও উঁচু, এবং সেখানে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে। এখনকার 10 ফুট হাইটের বাড়িতে ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা নেই, এবং তার সঙ্গে সমানুপাতিক হারে এসির বিজনেসটাও বেড়ে গেল। মানে পুরো একটা বিজনেস মডিউলে আমাদের পুরো জীবনটাই নিয়ন্ত্রিত হতে লাগলো, এবং আমরা তাকে নির্বিবাদে মেনেও নিলাম। ভেন্টিলেশন, এই করোনাকালে হঠাৎ ভেন্টিলেশনের একটা কথা শোনা যেতে লাগলো, যে যত ভালো সেখানে এয়ার সার্কুলেশন হবে তত সেখানে জীবাণু থাকবে না। কিন্তু
কিন্তু সেটা তো প্রাথমিক বিজ্ঞান, সেটাকে আমরা কিন্তু ভুলে গেলাম। গিয়ে আমরা নিজেরাও যখন বাড়ি তৈরি করতে শুরু করলাম তখন ভেন্টিলেটর আর থাকলো না। তো এই প্রাথমিক বিজ্ঞানটাকে অবহেলা কিন্তু সবাই করলেন, কি এর বিরুদ্ধে কিন্তু কোনো প্রতিরোধ গড়ে ওঠেনি। তেমনি ভাবে মল কালচার শুরু হলো, যেন আগে আমরা জামা কাপড় পরতাম না, আগে আমরা কিছু পেতাম না, আমরা কোনো প্রথম সারির জিনিসপত্রই আমাদের ছিল না, কিন্তু আমাদের জীবনটা যেমন ছিল ভালোই ছিল। মানে নিজের ছন্দে জীবনটাকে না চলতে দেওয়ার একটা পটভূমিকা কোথাও তৈরি হচ্ছিল, যে আমরা যেমন চাইবো সেই ছন্দেই জীবনটাকে বাঁধতে হবে। জীবনটা খুবই সরল, কিন্তু জীবনটাকে জটিল করলে বিজনেস বাণিজ্য বেশি হবে, এবং সেইভাবেই আমরা চলছি। যেমন আমার ফোনে বারবারই ক্রেডিট কার্ডের সম্বন্ধে আসে, একটা ক্রেডিট কার্ডই যথেষ্ট, কিন্তু যা মানে এটা একটা নতুন লাইফস্টাইল যে অনেক ক্রেডিট কার্ড থাকার। তো এই সব যে বাণিজ্য, এইগুলোকে বুঝতে হবে, এবং এইটার জন্যে আমরা যদি এই যে করতে চাইছি, এটার বিরুদ্ধে আমার প্রথম ধাপ মনে হয় যে আমরা যে প্রতিনিধিকে সংসদে, এবং এটা যেহেতু কেন্দ্রীয় সরকারের ব্যাপার, তাই সংসদে যারা প্রতিনিধিত্ব করছে সেই সাংসদদের আমরা এই বিলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানিয়ে চিঠি পাঠাবো, এবং আর 1 মাস পরে আমরা উত্তর চাইবো যে তারা এটার বিষয়ে কিভাবে ভাবছেন। এবং আন্দোলনে যেতে গেলে এদের বাড়ি বা এদের সামনে প্রতিরোধ গড়ে তুলতে হবে, এভাবে পথে না নামলে হবে না। কিন্তু তারও আগে আমি চাইছি এই যে ভাবনাগুলো, যেগুলো আমাদের সামনে আমরা দেখছি বিজ্ঞানকে ভিত্তি করে বিজ্ঞানের প্রাথমিক ধাপগুলোকে লঙ্ঘন করা হচ্ছে। যেমন সেই সময় আমরা সবাই ঘরবন্দি ছিলাম এবং সবাই টিভি দেখতাম, আমি রেডিও শুনি, কিন্তু সেই সময় হঠাৎ বাংলা অনুষ্ঠান খুব কমিয়ে দেওয়া হয়েছিল আকাশবাণীতে। তো টিভিতে দেখতাম যে জামা কাপড়ের থাকবে, জীবাণু থাকবে, করোনার ভাইরাস থাকবে, এবং সেটাকে ইস্ত্রি করে নিলেও 3-4 দিন বাদে সেটা পড়তে পারবে না। আমার খুব, এবং যারা বলতেন তারা সবাই প্রতিষ্ঠিত লোকজন, কিন্তু এটা তো চালু ছিল, এবং এর বিরুদ্ধে বলতে গেলেই তখন সবাই বলতো তুমি কে হে। তো এই ব্যাপারগুলো নিয়ে মানে এই চর্চা, আর এটার পটভূমি যদি আরো বলি, তো পরিবেশের উপর যে আক্রমণ নেমে আসছে, এই যে 2 দিন আগে এই স্কুল ছুটির মেয়াদ বাড়িয়ে দেওয়া হলো, তো পরিবেশ তো আরো বেশি গরম হবে, গাছ কেটে ফেলছি, প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে দিচ্ছি না। তো এইখানে কুঠারাঘাত করছি, এভাবে তো আমরা সবকিছুই ধ্বংস করছি। তার বিরুদ্ধে যদি আমরা ছোট করে এই যারা আছেন প্রত্যেকটা কলকাতার কোনায় কোনায় বা যেখানেই হোক, এই ছোট ছোট পথসভা, চর্চাগুলো হয় না। আগে কিন্তু হতো, আমার ছোটবেলায় বাসে ট্রামে কিছু চর্চা হতো, এখন চর্চা একদম বন্ধ হয়ে গেছে। এই কথা বলাটা খুব প্রয়োজন, এটাই মনে হয় একটু অন্যভাবে ভাবতে হবে। নমস্কার, ধন্যবাদ। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এখানে যারা আছেন, আমার কোনো বক্তব্য নেই বলে আমি স্টেজে উঠতে চাইছি না, এখানে যারা আছেন অন্তত কি কোনো কর্মসূচির ব্যাপারে আমরা ভাবতে পারি? নির্দিষ্ট কোনো কর্মসূচি, যেমন রত্নাদি বললেন, সেটা যদি সকলে একটু বলেন বোধহয় খুব ভালো হয়। রত্নাদিকে ধন্যবাদ তার বক্তব্যের জন্য, এবং আমাদের আগামী এর পরবর্তী যে বক্তারা রয়েছেন তাদের কাছে একটা বিশেষ প্রশ্ন রেখেছেন অশেষ সেনগুপ্ত। তো সেই প্রশ্নটা মাথায় রেখে আপনারা যদি কিছু বক্তব্য অতিরিক্ত বলেন তাহলে ভালো হয় আর কি, কিন্তু সময়সীমাটা সেই 5 মিনিটই। এবার ডেকে নিচ্ছি আমাদের এপিডিআর এর পক্ষ থেকে সুব্রত সেনকে। আমি এপিডিআর এর একজন সাধারণ কর্মী, নিজেকে জনস্বাস্থ্য
বহুদিন ধরে জনস্বাস্থ্য গণ আন্দোলন, গণতান্ত্রিক অধিকার রক্ষা আন্দোলনের সমর্থক এবং একজন সাধারণ কর্মী হিসাবে আমরা অনেকেই এর সঙ্গে যুক্ত। যখন থেকে কোভিডের বিষয়টা শুরু হয়েছে এদেশে আসার আগেই, জানুয়ারি মাস থেকেই তো তোড়জোড় শুরু হয়ে গেছে, এই বুঝি এলো ভূত, এই বুঝি এলো। একটা জিনিস খুব সহজ বুদ্ধিতেই মনে হয় ধরা যেত, যে বিষয়টার সঙ্গে জনের বা গণের কতটা সম্পর্ক আছে। এবং আমরা যারা এখানে আছি প্রত্যেকটা সাধারণ মানুষ প্রতিদিন মনে হয়, প্রতিদিন আমরা ভুক্তভোগী যে কর্পোরেটের সবচেয়ে বড় টার্গেটগুলোর অন্যতম বড় টার্গেট হচ্ছে স্বাস্থ্য। এবং সেই ধারাবাহিকতাতেও কোবাট গান্ধী পণ্ডিত লোক, তিনি ইকোনমির বিভিন্ন বিষয়ে দেখিয়ে বললেন কেন এই পরিপ্রেক্ষিতটা আজকে হাজির হলো। তা আমরা আমাদের সাধারণ অভিজ্ঞতাতে দেখেছি যে স্বাস্থ্য খুব সফট টার্গেট। সবাই বাঁচতে চায়, সবাই সুস্থ থাকতে চায়, এবং ধারাবাহিকভাবে স্বাস্থ্যকে ব্যবসা যে পরিমাণে পরিণত করার প্রক্রিয়াটা ম্যাচিওর করেছে, আর ঠিক একই সঙ্গে জনস্বাস্থ্য, গণস্বাস্থ্য থেকে জনগণ ইত্যাদিগুলো বাদ দেওয়ার প্রক্রিয়াটাও সরকারি তরফেই সমান তালে চালু রাখা হয়েছে। আমরা জনস্বাস্থ্য, গণস্বাস্থ্যের খুব বেসিক জিনিস মনে করতাম বা মনে করি, এখনো সেভাবেই আমরা শিখেছি, যে পানীয় জল, বিশুদ্ধ পানীয় জল। আজকে দেখুন, আমরাও আজকে বিশুদ্ধ পানীয় জলের দাবির চেয়ে ওই বিভিন্ন কর্পোরেট বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানির বোতলবন্দি জলটাতেই আমরা অভ্যস্ত হয়েছি। তার মানে জনসমষ্টির স্বাস্থ্য থেকে স্বাস্থ্য বিষয়টাকে ব্যক্তি আচরণের সীমায় নিয়ে আসার যে প্রক্রিয়া, সেটা কিন্তু বহুদিন আগে থেকেই শুরু হয়েছে। তো আমরা এই বিষয়গুলো আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই বুঝি। অশেষ দা বলছিলেন খুব গুরুত্বপূর্ণ কথা, আমরাও নিজেরা বলা বলি করছিলাম, যে সত্যি সত্যি আজকে স্বাস্থ্য বিলটার সম্পর্কে এখানে যে আলোচনা হলো, আমরা যারা নিজেদের একটু খোঁজ খবর রাখি বলে মনে করি, এই সভায় উপস্থিতির সংখ্যা দেখলেও বোঝা যায় যে এই বিষয়গুলো সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জানার আগ্রহ যারা মানুষকে নিয়ে কাজ করেন বলে দাবি করেন, তাদের আগ্রহ খুব কম। না হলে আজকের এইরকম একটা জলজ্যান্ত বিষয় উপস্থিতি, আগ্রহ অনেক বেশি লক্ষ্য করা যেত। আমরা একটা কর্মসূচি আমরা আলোচনা করছিলাম, আমার বন্ধু, বিসংবাদের বন্ধু, আমরা দীর্ঘদিন একই সঙ্গে পথ চলেছি। আমরা আলোচনা করছিলাম যে মানুষকে বোঝাতে হবে বিষয়টা যখন জনগণের, তখন বিষয়টাকে শুধু বিশেষজ্ঞের বিষয় হিসেবে রাখলে চলবে না, তাদের সাহায্য আমাদের লাগবে। মানুষের কাছে, জনের কাছে আমাদের যেতে হবে, জনে জনে বোঝানোর কাজটা আমাদের শুরু করতে হবে। এবং এখান থেকে মনে হয় আমাদের ঠিক করতে হবে, শুধু এই সভাঘরে বসে তো হবে না, এই একাডেমিক আলোচনায় হবে না। একাডেমিক আলোচনা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বিষয়টা সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় ছোট ছোট সভা করার কথা আমাদের ভাবতে হবে। এই স্বাস্থ্য বিলের প্রস্তুতি আমরা এখান থেকেই জানতে পারলাম যে 2017 সালেই এর প্রস্তাব এসে গেছে, তারও অনেক আগে তারা প্রস্তুতি শুরু করেছেন। আমরা যারা সাধারণ মানুষের স্বার্থ রক্ষার কথা ভাবি, তারা ভীষণ রকম অপ্রস্তুত অবস্থায় যুদ্ধে নামি। যদি সত্যি সত্যি স্বাস্থ্য বিলটাকে আমরা রুখতে চাই, আমরা যদি সত্যি সত্যি কোনো কার্যকরী প্রতিরোধ
প্রতিবাদ গড়ে তুলতে চাই, আমাদের কিন্তু পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এই স্বাস্থ্য বিল যে মানুষের ন্যূনতম অধিকারকে হরণ করে। আজকের যুগকে বলে ব্যক্তি স্বাধীনতার যুগ। এখানে যে ব্যক্তি স্বাধীনতার কোনো কিছু নেই, এখানে ব্যক্তিগত চয়েস, ব্যক্তিগত অধিকার, পছন্দ অপছন্দ সমস্ত কিছুকে দুর্মুষ করে দেওয়ার যে বিধি ব্যবস্থা আছে, এবং সেই বিধি ব্যবস্থাটা শুধু স্বাস্থ্যের ক্ষেত্রে নয়, সেই বিধি ব্যবস্থাটা যে সমস্ত ধরনের অর্থনৈতিক ক্রিয়াকর্ম, রাজনৈতিক ক্রিয়াকর্ম চালানোর ক্ষেত্রে এই দুর্মুষ ব্যবস্থাটা কায়েম করা যাবে সেটা পরিষ্কার। তাই এই সভা থেকে ফিরে গিয়ে আমাদের প্রত্যেকে নিজের আত্মীয়, বন্ধু বান্ধব, এবং এটা করতে গেলে আমরা প্রচন্ড রেজিস্ট্যান্সের মুখে পড়ব, ঘরে রেজিস্ট্যান্সের মুখে পড়ব, ঘরে বাইরে সর্বত্র একটা রেজিস্ট্যান্স। ইতিমধ্যেই আমরা স্বীকার করি না করি, সরকার যে যুক্তি জাল তৈরি করেছে সেটা কিন্তু বাংলা কথায় জনগণ অনেকটাই খেয়ে গেছেন, এটা বাস্তব। যেভাবে সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা বলেছেন, খুব দুঃখজনক বাস্তব হলেও আমরা যারা গণ আন্দোলন করি আমাদের নিজেদের অভিজ্ঞতায় আমরা দেখেছি সেই সরকারি ভাষ্য, সরকারি যুক্তিজাল আমাদের অনেকের মধ্যেই তার প্রভাব বিস্তার করেছে। আমরা নিজেরাই অনেকটা হেজিটেট করেছি সত্যি সত্যি এটাকে প্রতিবাদ, এটাকে প্রতিরোধ করার ক্ষেত্রে। আমরা নিজেরাই এই বিশ্বাসটা অর্জন করতে পারিনি যে একটা জনবিরোধী ব্যবস্থা, একটা জনবিরোধী সরকার সত্যি সত্যি মানুষের উপকারে লাগতে পারে, ব্যাপক জনগণের উপকারে লাগতে পারে, ব্যাপক মানুষের উপকারে লাগতে পারে, ব্যাপক মানুষের স্বার্থবাহী কোনো ব্যবস্থা নিতে পারে কিনা, সেটা কি করে মানুষের স্বার্থবাহী হতে পারে, সেই মৌলিক প্রশ্নের জায়গা থেকে সমস্ত বিষয়টাকে দেখতে চেষ্টা করতে পারিনি। তাই গণ আন্দোলনের, গণতান্ত্রিক অধিকার রক্ষা, মানবাধিকার রক্ষার আন্দোলনের একজন সামান্য কর্মী হিসাবে আমার আবেদন, আসুন আমরা আমাদের পরিচিত বন্ধু বান্ধব সর্বত্র এই প্রচার কর্মসূচিকে চালাই। আমরা তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছি, আমাদের তো প্রত্যেকের একটা পাড়া আছে, আমরা অনেকেই বিশেষজ্ঞ মঞ্চে, কিন্তু আমাদের বিশেষজ্ঞপনা আমাদের প্রতিবেশী জানে না, আমাদের পাড়ার লোক জানে না। আসুন সেই মহল্লায় আমরা যাই, নিজেদের মহল্লায় গিয়ে প্রচার আন্দোলন গড়ে তুলি, তাহলে হয়তো আগামী দিনে সত্যি সত্যি কোনো কার্যকরী প্রতিবাদ বা প্রতিরোধের রাস্তাটা আমরা খুঁজে পাব। যারা আমরা এখানে অনেক কষ্ট করে উপস্থিত আছেন তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সুব্রতদাকে অনেক ধন্যবাদ। আমরা আজকের এই আলোচনা সভা থেকে কি পেলাম এবং ভবিষ্যতে কি কাজ করতে পারি সেই প্রশ্নটা বাকি সকল বক্তার কাছেও থাকবে। সুব্রতদাকে বিশেষ করে ধন্যবাদ, কারণ তিনি তার বক্তব্যে একটা রূপরেখা দিয়েছেন কিভাবে প্রতিটা পাড়ায় আমরা আজকের যে বক্তব্যগুলো উঠে এসেছে সেগুলো সাধারণ মানুষের মধ্যে তুলে ধরতে পারি। এবার ডেকে নেব এখন বিসংবাদ পত্রিকা এবং জন আন্দোলনের তরফে বাসুদেব ঘটক। যে বিষয়টা নিয়ে আলোচনা, সেটা নিয়ে প্রচুর কথা বলা যায়, কিন্তু বলার সময় নেই। আমরা সবাই এটাকে ফেস করেছি, স্বাভাবিকভাবে আমিও ফেস করেছি 2 বছর, এবং সেখানে বিভিন্ন সময় বিভিন্ন ভূমিকা নিয়েছি, সেসব বিতাড়িত করে কোনো লাভ নেই। কি করা যেতে পারে, এখন কি করা যেতে পারে? তো সবাই আমরা সবসময় একটা কথা বলি, আমাদের এটা করা উচিত। আমরা তো
তো প্রচুর আমরা আছে, কিন্তু যে আমরায় আমি নেই সে আমরা টক আমরা। ফলে এই প্রচুর আমরাদেরকে একটা আমরা বানানো, একটা আমব্রেলা বানানো কঠিন। ওই যে বললাম যে আমরা আমি নেই সে আমরা টক আমরা। কিন্তু তারপরেও মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, যদিও মানুষের উপর বিশ্বাস রাখা দায়। তো মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, এই প্রত্যয়কে নিয়ে চলুন আমরা মানুষের কাছে যাই। সুব্রত বলছিল, আমার বন্ধু, আমার অত্যন্ত দীর্ঘদিনের বন্ধু, যে আমাদের প্রত্যেকের একটা পাড়া আছে, অধিকাংশেরই একটা পাড়া আছে, যদিও পাড়া কালচার এখন উঠে গেছে প্রায়, তারপর একটা পাড়া আছে। তো বলছিল না যে আমরা আমাদের বিশেষজ্ঞের মতামতকে কলেজ স্ট্রিটে দিই, ইউনিভার্সিটি ইনস্টিটিউটে দিই বা এখানে দিচ্ছি, কিন্তু আমার পাড়ার লোকটা জানে না আমার মতামতটা। আমার পাড়ার লোকটাকে আমার মতামতটা জানাতে হবে। আমরা আমাদের সবাই পরিবারের সবাইকে নিয়ে তো আজকে সবাইটা আসতে পারিনি, আমাদের পরিবারের সবাইকে নিয়ে আসতে হবে। এই যে সুন্দরভাবে বললেন ধীমানদা, আমার প্রস্তাব অশেষদা যেটা বলছিলেন সেটা হচ্ছে, ধীমানদা আপনি এই যে 12 সালের যে ওদের যে প্রস্তাবনাটা, আইনটা, খসড়া আইনটা, এইটার একটা অনুবাদ করে দিন, সেটা আমরা আমাদের বিসংবাদ পত্রিকায় ছাপি, এবং তার সঙ্গে আপনার মতামত সহ, আপনার পাদটিকা সহ, বক্তব্য সহ একেবারে পুরো বঙ্গানুবাদ করে দিই। আর কপিটা আমাদের একটা দিয়ে রাখুন, যে কেউ চ্যালেঞ্জ করলে আমরা কপিটা দেখাবো যে হ্যাঁ ভাই এটাই আছে। এবং আমরা এটাকে, যেহেতু আমরা এটাকে টাইপ করব, বাংলায় টাইপ করব, ফলে বিভিন্ন আমাদের যে সাইটগুলো আছে সে সাইটেও আমরা দিয়ে দেবো, বিসংবাদের নামেই দিয়ে দেবো। তাহলে প্রচুর মানুষ পড়তে পারবে, আর আমাদের বিসংবাদের যে বন্ধু বান্ধব মহল আছে সেগুলো জায়গায় পড়তে পারবে। কিন্তু তার চেয়েও বড় কথা, গত পরশু দিনই একটা সভায় গিয়েছিলাম, সেখানে একজন ডাক্তার দিদির সঙ্গে আমার খুবই ঘনিষ্ঠ। তাকে যখন বললাম এরকম একটা আইন আসতে যাচ্ছে, আমি তো আমার বডির অধিকার আছে, ফলে আমি তো ক্যান্সার পেশেন্ট, ধরুন আমি ক্যান্সারের পেশেন্টটা আমি কেমো রিজেক্ট করতে পারি, আমি বলতে পারি না আমি 6 মাস বেশি বাঁচতে চাই না কেমো নিয়ে, আমি আনন্দে থাকতে চাই, আমি কেমো নেব না, আমার অধিকার, বডির অধিকার। তিনি বলেন না সেটা আপনি পারেন, কিন্তু হলে মানে মহামারীর ব্যাপারে তো আপনি এটা পারেন না, কারণ মহামারীটা তো শুধু আপনার বিষয় না, সারা অন্য লোকে ইনফেক্টেড হয়ে যাবে। তো এইরকম যখন পরিস্থিতি, মানে মানে মগজে কারফিউ, মানে চিন্তাটার মধ্যে স্টেটের চিন্তাটাকে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে, চিকিৎসকদের মধ্যে আরও বেশি। আমার এক বন্ধু এসেছিলেন উড়িষ্যা থেকে, তিনি এখানে কলকাতায় ট্রিটমেন্ট করাতে এসছে, তাকে দূর থেকে দেখেছে ওই পিপিই কিট পরে, এখনও ভাস্কর দাস শুনলে হাসবে, ভাস্কর দা ওই সময় খালি হাতে খালি এতে আমাদের বহু বন্ধুকে ট্রিটমেন্ট করেছে এবং করোনা পেশেন্টকে ট্রিটমেন্ট করেছে। সেখানে মাস্কও ভাস্কর দা পড়তো না প্রায়। আমি করোনা পেশেন্টকে নিয়ে গেছি অ্যাম্বুলেন্সে করে, ভদ্রতার খাতিরে একটা রুমাল বেঁধেছিলাম, অ্যাম্বুলেন্সে আছে সেটাও যদি না বাঁধি তো ঘাবড়ে যাবে লোকজন। যাই হোক, তো সে জায়গা থেকে বলছি যে আপনি এটা অনুবাদ করে দিন, আমরা এটা ছাপি এবং এটা নিয়ে আমরা সর্বত্র যাই। গেলে মানুষকে বোঝাতে হবে আগে, ওই মানুষ দিয়ে শুরুটা করতে হবে, সেহেতু আমার পরিবার থেকে শুরু করা, পাড়া থেকে শুরু করা, শুধু ওই সোশ্যাল মিডিয়ায় লেখা পোস্ট করে করে কিচ্ছু হবে না। এই ফিজিক্যালি আমরা যে 30, 40, 50টা লোক বসে আছি, তাদের এই কমিটমেন্টটা আছে বলেই তারা বসে আছেন, নাহলে অনেক লোক উঠে চলে গেছেন। তারা এটাকে বিশ্বাস করেন যে এটাকে কিছু একটা জায়গায় নিয়ে যেতে হবে, তাই জন্যই অর্গানাইজারও তো এখানে মাত্র 10-12 জন, বাদবাকি যারা বসে আছেন তারা বিশ্বাস করেন যে এই বিষয়টাকে নিয়ে কিছু করতে হবে। আর সেটা করতে গেলে একদমই বললাম, 1-to-1 কথা বলা, বিতর্ক করা, পারলে ঝগড়া করা, এই করে তাদেরকে কনভিন্স করতে হবে যে তো ঝগড়া করতে হবে
কারণ আমার সঙ্গে ঝগড়া হয়েছে, তাই জন্যই বলেছি। ঘুষি টুসি মানিনি, মারলে আমার হাতে প্রচুর জোর, আমার সেটা আমার বন্ধুরা জানে। যাই হোক, সেটা বিষয় নয়। বিষয়টা হচ্ছে এইটা যে চলুন আমরা সবাই আমরাই বলছি, চলুন আমরা সবাই যাই আমাদের বন্ধুদের কাছে, তাদেরকে বোঝাই। হ্যাঁ বলুন অশেষ দা। এই যে বিসংবাদে লেখাটা ছাপানোর কথা বললেন, মানে এটা কি এরকম হতে পারে যে এখানে যারা আছেন তারা সকলে উদ্যোগ নিলেন অন্তত পশ্চিমবঙ্গের 42 জন সাংসদের কাছে একটা খোলা চিঠি লেখার উদ্যোগ নেওয়া হবে? হ্যাঁ, বাই দ্য ওয়ে, সেটা বলতে যদি বলেছি। বিসংবাদে করা যায়। হ্যাঁ, যেটা বেরোবে, আমরা 42 জন যিনি এমপি যারা আছেন, ইনক্লুডিং বিজেপির এমপি, সবাইকেই এই অ্যাপ্রোচ আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এই ইংরেজি যে লেখাটা আছে সেই লেখাটা দরকার হলে তার বঙ্গানুবাদ তো বিসংবাদে বের করতে পারি যদি আমরা, তো সেইটা সহ আমরা এই 42 জন এমপির সঙ্গে ফিজিক্যালি দেখা করে, আমার এই চিঠি পাঠানোতে আমি বিশ্বাস করি না, আমি কিন্তু ফিজিক্যালি দেখা করায় বিশ্বাস করি। প্রত্যেকের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, তাতে 42-এর জায়গায় আমরা হয়তো 23টা পারবো। একদম ফিজিক্যালি সৌগতরা আমার পাশের পাড়াতেই থাকেন, সৌগতরা বাড়িতে চলে যাবো তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। আরও যারা আছেন, যদি কেউ বিজেপি এমপি থাকেন, তাকেও গিয়ে বোঝাতে হবে বিষয়টা। ভাই আমি এইটা মনে করছি, যুক্তির কাছে, মানে যুক্তি তো সবসময় স্বার্থবাহী, যুক্তির নানা ব্যাখ্যা হয়, ফলে তবুও যুক্তির জোর আছে, সেই যুক্তির জোরেই আমাদেরকে কথা বলতে হবে। সেই যুক্তির জোর নিয়ে চলুন আমরা এই 42 জন এমপিকে অ্যাপ্রোচ করার চেষ্টা করি। সবাইকে পারবো না, কিছু লোককে অবশ্যই পারবো, এবং ফিজিক্যালি দেখা করা। আর চিঠি 42 জনকে পাঠিয়ে দিলাম যাদেরকে পারলাম না দেখা করতে। ধন্যবাদ। বাসুদেবদাকে ধন্যবাদ। বাসুদেবদা তার বক্তব্যের শুরুতে আমরা দিয়ে শুরু করেছিলেন, এবং আমাদের এই সভায় এখনও যারা বসে আছেন সেই আমরার মাহাত্ম্য সকলে বুঝিয়ে দিয়েছেন, মানে তাদের পার্টিসিপেশনের মধ্যে দিয়ে আর কি। বাসুদেবদা একা বলছিলেন না, শ্রোতাদের পক্ষ থেকে অনেক বক্তব্য আসছিল, এবং একটা কনক্রিট জায়গাতে, একটা মানে জায়গাতে আমরা অন্তত পৌঁছতে পেরেছি যে আমাদের রাজ্যের যে সকল সাংসদ রয়েছেন তাদের সকলের কাছে এই স্বাস্থ্য বিলের কপি এবং আমাদের বক্তব্য যদি পাঠানো যায়, ফলে এই স্পেসিফিক দাবি তোলার জন্য এবং এই বক্তব্যটা রাখার জন্য অশেষদা এবং বাসুদেবদাকে ধন্যবাদ। এরপর ডেকে নিচ্ছি মঞ্চে গ্লোবাল ন্যাশনাল অ্যালায়েন্স ফর পাবলিক হেলথ গ্রাফের পক্ষ থেকে উত্তান বন্দ্যোপাধ্যায়কে। জনস্বাস্থ্য মোর্চার বন্ধুদের ধন্যবাদ এরকম একটা সেমিনার আয়োজন করার জন্য, এবং এই যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই বিষয়টির জন্য আমরাও গ্রাফের তরফ থেকে অনেককে বলেছিলাম যে এই সেমিনারে পার্টিসিপেট করতে অনেকে এসছেন। আমি হাঁপিয়ে গেছি, কেন জানি না, হচ্ছে। তো আমরা এই বিষয়ে, এই যে আশু স্বাস্থ্য বিল, যেটা আন্দাজ করা যাচ্ছে এই আগাম মনসুন সেশনে পার্লামেন্টারি, হ্যাঁ একটু জল খাই, আমাকে মনটা হচ্ছে, একটা হাঁপ হচ্ছে। তো এটার জন্য আমরা আপনাদের জানিয়ে রাখি, আমরা প্রায় 4000 পিটিশন জমা করেছি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী
এবং স্বাস্থ্য উপদেষ্টা যে কমিটি আছে পার্লামেন্টে, সেখানে প্রায় 4,000 পিটিশন জমা পড়েছে, আরও যাচ্ছে। তো আমরা মনে করি কর্মসূচি নিয়ে কিছু কথা বলা দরকার। যেখানে অশেষবাবু কর্মসূচি নিয়ে পিন পয়েন্ট করেছেন, কাজেই কর্মসূচি নিয়ে কিছু কথা বলা দরকার। তার আগে বেশ কিছু বক্তার আমি কতগুলো জিনিস লক্ষ্য করেছি, সেগুলো আমি ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ করি না, সেটা একটু বলি। সেটা হচ্ছে, অনেকে মনে করেছেন যে আমি প্রথম থেকেই মাস্ক পরি না। অত্যন্ত ভালো কথা, তিনি একটু আগে থেকে বুঝতে পেরেছেন। আমি একটু 8 মাস পরে বুঝতে পেরেছি। 8 মাস, 7 মাস আমি মাস্ক পরেছিলাম। এর থেকে কিছু প্রমাণ হয় না কিন্তু, কারণ রাষ্ট্র ব্যবস্থায় মানুষকে বোকা বানানো যায়। যে একটু আগে বুঝেছেন তিনি রাষ্ট্র ব্যবস্থাটা আরেকটু ভালো বুঝতেন, আর যে একটু পরে বুঝেছেন তিনি একটু পরে বুঝলেন, সেরকম ব্যাপারটা নয়। জনস্বাস্থ্যকে কেন্দ্র করে যে ধরনের আক্রমণ নেমে আসছে, সেই ধরনের আক্রমণে অনেকেই প্রথম থেকে অনেক কিছু বুঝতে পারেননি, পরবর্তী ক্ষেত্রে আমরা ধীরে ধীরে বুঝতে পেরেছি। এই ধরনের আত্মশ্লাঘা অনেক সময় একটা আমাদের মধ্যে থেকে একটা যেন পার্থক্য করে দেয়, যে আমি একটু বেশি বুঝি তাই আমার প্রতিবাদটা বেশি জোরে, তুমি একটু কম বোঝো তাই তোমার প্রতিবাদটা একটু কম। তা নয়, প্রত্যেকের নিজস্ব নিজস্ব সুবিধে অসুবিধে আছে। সেই সুবিধে অসুবিধের পরিসরে তার ততটুকুনি স্পেস যেটা পজিটিভ সেটা গ্রহণ করুন বন্ধুগণ, এই আমার অনুরোধ। এবারে আসি কর্মসূচিগত ব্যাপারে। কর্মসূচির ব্যাপারে আমরা মনে হয় এই ধরনের সংগঠনগুলি তারা যৌথ মঞ্চে একসঙ্গে কাজ করতে পারি। কিভাবে কাজ করতে পারি? বিভিন্ন ধরনের সেমিনার, ছোট ছোট সেমিনার, বড় বড় মিটিং না, মিটিং থাক, বড় সেমিনার হোক, সেটা হয়তো 6 মাসে একটা হলো, ঠিক আছে। ছোট ছোট সেমিনার বিভিন্ন জায়গায় গিয়ে, মফস্বলে গিয়ে, বিভিন্ন অঞ্চলে গিয়ে আমরা মানুষের কাছে যেতে পারি। আমাদের অনেক পরিচিত চেনা গলি আছে, সেই সব জায়গায় আমরা সেই সব জায়গায় গিয়ে আমরা বলতে পারি, মিটিং করতে পারি, এইগুলো করতে পারি। এবার এই যে 42 জন যে এমপিকে চিঠি দেবার ব্যাপার, সেই ব্যাপারটা অত্যন্ত যুক্তিসঙ্গত। সেই ব্যাপারে যদি হয় সেটা সত্যি খুব ভালো, ভালো একটা চিন্তা, এবং এটাকে সমর্থন করছি আমরা। এই আমার কথা, এই কর্মসূচি নিয়ে এই কথা, একসঙ্গে আন্দোলন করা যেতে পারে। অত সূক্ষ্ম মতামতগুলো থাক, নিজেদের মধ্যে থাক, কিন্তু যেটা যৌথ মতামত হতে পারে, যেটার মধ্যে থেকে আমরা কমন স্পেস বেছে নিয়ে আমরা এগোতে পারি, একসঙ্গে আলোচনা করতে পারি, আন্দোলন করতে পারি, লড়াই করতে পারি, সেটা আমরা করতে পারি। আরেকটা ব্যাপার বলছি, যেটা আমার দীর্ঘদিনের রোগীর অধিকার রক্ষার জায়গা থেকে, যে রোগীর অধিকার যে অ্যাক্টিভিস্ট, আমি একজন বরাবরই এই ধরনের কাজ করেছি। করতে গিয়ে দেখেছি যে মানুষ যখন বিপদে পড়েন তখনই কিন্তু তার সেই চেতনা আসে যে এর জন্য আমি ঠকে গেলাম, এর জন্য আমি বিপদে পড়লাম। খুব কম মানুষ আছেন যারা খুব নিঃস্বার্থভাবে স্বাস্থ্য বা চিকিৎসায় যে অনাচার, যে তঞ্চকতা, তার বিরুদ্ধে এসে দাঁড়াবেন। তিনি না ঠকলে পরে তিনি জেনারেলি দাঁড়াবেন, এটা কিন্তু আমি দেখিনি। আমি দেখেছি 100টা মামলার সঙ্গে আমি যুক্ত, মেডিকো লিগাল মামলার সঙ্গে আমি যুক্ত।
আমি দেখেছি 100টা মামলার মধ্যে 99টা মামলার যারা আবেদনকারী, যারা ভিকটিম, যারা রোগী বা তার বাড়ির লোক, তারা সরে গেছেন। কারণ তারা এই জুডিশিয়ারি সিস্টেমে টিকতে পারেন না, হয় না। তারা প্রথম লড়াই করেন, কিন্তু তারপরে আর পারেন না। একজন আছে 100টার মধ্যে, এই জিনিসটা দেখেছি। ফলে এটা কিন্তু একটা সমস্যা। স্বাস্থ্য বা চিকিৎসা বা স্বাস্থ্যের যে চিন্তা, স্বাস্থ্যের যে রাজনীতি, এটা সাধারণ মানুষ খায় না, সাধারণভাবে মানুষ খায় না। এটা সমস্যা, এটা মনে রাখতে হবে। এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমাদের মাত্র 35 জন লোক, হয়তো আরও 10 জন ছিলেন, তারা চলে গেছেন। এটা তো হওয়ার কথা না, অন্তত 200 জন লোক হওয়ার কথা। তো এইটা কিন্তু ঘটনা, এটা আমাদের স্বীকার করতে হবে যে আমাদের মধ্যে কিছু কিছু বিষয় আছে যেগুলোকে মানুষের ভেতরে আগ্রহ আনতে হবে। সেই আগ্রহ আনার ক্ষেত্রে আমাদের অনেক বেশি ফ্লেক্সিবল এবং সহনশীলতা আনতে হবে। তার জন্য একটি চিন্তা ভাবনা করা যেতে পারে। তো সেখানে আমরা বিভিন্ন এই ধরনের ভাতৃপ্রতিম সংগঠন কখনো 6 মাসে বা 3 মাসে একবার বসে আমরা যৌথভাবে কি করব সেটা ভাবনা চিন্তা করা যেতে পারে। এই আমার বক্তব্য। ধন্যবাদ। উত্তম দাকে অনেক ধন্যবাদ। শারীরিক অসুস্থতার পরেও তিনি বক্তব্য রেখেছেন এবং যথেষ্ট সদর্থক ইনপুটই দিয়েছেন। আমরা আমাদের আজকের এই আলোচনা সভার একদম শেষ লগ্নে পৌঁছে গেছি। এবার আমি ডেকে নিচ্ছি হালি শহর বিজ্ঞান পরিষদের তরফে ত্রিদীপ দস্তিদারকে। ত্রিদীপ দা। আমি অশেষদার প্রস্তাব এর বিষয়ে বিশেষ কিছু এর সঙ্গে সংযোজন করছি না, কারণ ইতোমধ্যে এই কথাগুলো আমার বলারও ছিল। তো অনেকেই বলে দিয়েছেন কথাগুলো আর কি। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে সম্প্রতি বেশ কিছু টিভি চ্যানেলে এই বিষয়টা নিয়ে চিকিৎসক মহলে, মানে এই বিষয়টা নিয়ে বলতে আমি আজকের বিষয়টা নিয়ে বলছি না, এই টিকাকরণ নিয়ে সম্প্রতি আপনারা জানেন যে একটা সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট হয়েছে যে জোরজবস্তি করে কাউকে ভ্যাকসিন দেওয়া যাবে না। যদিও ওই অশ্বত্থমা হত ইতি গজর মতো একটু সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, যদি কোনো পাবলিক হেলথ ইমার্জেন্সি হয় তাহলে সরকার কিন্তু কারো ব্যক্তিগত ইয়েতে মানে অধিকারে হস্তক্ষেপ করতে পারে। আমি এইটা এই কারণে কথাটা শুরুতে বললাম, এই কারণে যে প্রথম কথা যে আজকে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যেটাকে আমি বকলমে বিশ্ব স্বাস্থ্য বাণিজ্য সংস্থা বলতে বেশি পছন্দ করি, তার কারণ বিভিন্ন এই স্বাস্থ্য বলতে যে মূল ধারণাটা, সেই ধারণাটা কিন্তু মানুষের কাছ থেকে বা মানুষের মন থেকে প্রায় মুছে দেওয়া হয়েছে। আমরা হেলথ বলতে মূলত যেটা বুঝি, সাধারণভাবে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে চিকিৎসা, এবং চিকিৎসা মানেই ওষুধ, চিকিৎসা মানেই ভ্যাকসিন, চিকিৎসা মানেই নার্সিংহোম, চিকিৎসা মানেই হাসপাতাল। ফলে এই পুরো ব্যাপারটার সঙ্গে চিকিৎসার সঙ্গে একটা বড় আন্তর্জাতিক বাণিজ্য জুড়ে আছে। সেটা আজকে থেকে নয়, সেটা হুয়ের প্রতিষ্ঠার লগ্ন থেকেই এই প্রক্রিয়াটা কিন্তু চলেছে।
মাঝে যেটা ছিল সেটা সরকারিভাবে কিছু সংস্থা ওষুধ তৈরি করতেন মানুষের রোগের চিকিৎসার জন্য। সেইগুলো যেভাবে পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে মানুষের, যেটাকে আমরা চলতি কথায় বলি ক্লিনিক্যাল ট্রায়াল, সেই ক্লিনিক্যাল ট্রায়ালের যে এথিক্স সেগুলোকে মেনে চলে তবে সেটা ওষুধের বাজারে আসতো। হ্যাঁ, সেটা নিয়েও বাণিজ্য হতো, ওষুধ কোম্পানি সেটা বিক্রি করতেন, কিন্তু কখনো কখনো কোনো ওষুধ নিয়ে কারোর কোনো সমস্যা হলে বা কোনো গোষ্ঠীর সমস্যা হলে তবে সেটা নিয়ে আবার পুনর্বিবেচনার প্রশ্ন আসতো। জেনেরিক ওষুধ, জেনেরিক নামে ওষুধ ব্যবহার করা, জেনেরিক ওষুধের প্রচার করা এবং যে কম্বিনেশন যে ড্রাগস আর কি যেগুলোকে বলা হয়, যে একটা ওষুধের মধ্যে 2-3 রকমের ওষুধ মেশানো আছে, এই নিয়েও দীর্ঘ বিতর্ক বিভিন্ন মহলে হয়েছে। সেখানে অনৈতিকতা ছিল, সেখানে তঞ্চকতা ছিল, সরকারি নানান রকম বিধিনিষেধের তোয়াক্কা না করে বা তার চোখে ফাঁকি দিয়ে বিভিন্ন ওষুধপত্র এবং চিকিৎসাও কিন্তু বাজারে চলতো। এটা নতুন কিছু নয়। নতুন যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে আইনগুলো আমরা আজকে দেখছি, মানে আইন না হোক অন্তত বিল আকারে যেগুলো আছে এবং প্রস্তাবিত যে ব্যাপারগুলো আছে, সেইখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে এই নিয়ে এখন থেকে আর কোনো প্রশ্ন করা চলবে না। এবং খুব দুঃখের সঙ্গে এবং অবশ্যই ক্ষোভের সঙ্গে এই কারণে বলছি, এই সাম্প্রতিক একটা আলোচনায় আমি উত্তান্দাকেও পেয়েছিলাম, সেখানে বিশিষ্ট আরও 2-3 জন ছিলেন, আমার এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি যার সঙ্গে খুবই পরিচিত তিনি ছিলেন এখানে। আমি নাম উল্লেখটা খুব জরুরি নয়। সেখানে তিনি একজন জনস্বাস্থ্য আন্দোলনের কর্মী এবং উত্তান্দা নিজেও বলেছেন এবং আমার নিজেরও অত্যন্ত শ্রদ্ধার পাত্র। দীর্ঘ 30-40 বছর ধরে তিনি জনস্বাস্থ্য আন্দোলনের সঙ্গে যুক্ত। সেইখানে দাঁড়িয়ে তিনি বলছেন যে সুপ্রিম কোর্টের এই ভার্ডিক্টটার ফলে নাকি টিকাকরণ প্রক্রিয়া ব্যাহত হবে এবং তিনি বলছেন যে মানুষ নাকি হই হই করে আনন্দ করতে করতে দল বেঁধে বেঁধে সবাই টিকা নিতে ছুটেছিলেন। তিনি বলছেন, এটা আমারও প্রশ্ন, যে কোয়ারেন্টাইন করতে গেলে একটা নিয়ম আছে, সেটাকে মেনে চলতে হবে। সেটা হচ্ছে যে কোনো ইনফেক্টেড কান্ট্রি, অর্থাৎ সংক্রমিত হয়েছেন এরকম কোনো, সংক্রমণ ছড়িয়েছে এরকম কোনো দেশের থেকে যদি কেউ আসেন তাহলে তাকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। এটা নতুন কোনো আইন নয়, এটা আগেও হয়েছে। সরাসরি তিনি জনমানুষে মিশে যেতে পারবেন না। এটা নিয়ে আমার প্রশ্ন আছে, সত্যি সত্যি এই বিষয়ে ভার্ডিক্টটা অ্যাকচুয়ালি কিভাবে হবে। আরেকটা বিষয় উঠেছিল, সেটা হচ্ছে যে যাদের মধ্যে কোনো রকম সিমটমস বা কোনো রকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না, মানে সংক্রামিত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, তাদেরকে, তারা সংক্রামিত হলেও হতে পারেন এই একটা সন্দেহে সবাইকে পরীক্ষা করাতে হবে। এবং এখানে কিছুটা সত্যি এবং মিথ্যে, মানে অনেক সময় আমরা বলি অর্ধসত্য মিথ্যের থেকেও ভয়ঙ্কর, সেরকম কিছু সত্যি এবং মিথ্যের মধ্যে জড়িয়ে আছে। অবশ্যই কিছু কিছু অ্যাসিমটোমেটিক অর্থাৎ উপসর্গহীন বিষয় সে ভাইরাস বহন করতে পারে, সে ভাইরাস বহন করে সেটা কাউকে সংক্রামিত করতে পারে, সেটা চিকিৎসকদের বিষয়, বিশেষজ্ঞদের বিষয়। এই বিষয়ে আমি বিশেষজ্ঞ নেই। এখানে আমার প্রশ্নটাই হচ্ছে এইটা, যে এখানে কিন্তু একটা অত্যন্ত ফন্দি ফিকিরের ফাঁদও রয়েছে। ফাঁদ রয়েছে এই কারণে, যে আমার বিরুদ্ধে, যে আমার কথার বিরুদ্ধে কথা বলবেন, তাকেই আমি অ্যাসিমটোমেটিক হওয়া সত্ত্বেও তাকে ধরে বেঁধে কোয়ারেন্টাইন বা পাড়াছাড়া পর্যন্ত করে দিতে পারি লাঠিপেটা করে। কে অ্যাসিমটোমেটিক, কে অ্যাসিমটোমেটিক নয়, কে পরীক্ষা করাবে, কে পরীক্ষা করাবেন না, যিনি কে পরীক্ষা করাতে চান, কে পরীক্ষা করাতে চান না, এইখানে তার মতামতের অর্থাৎ জনগণের মতামতের কোনো প্রশ্ন নেই। এই রকম কতগুলো অর্ধসত্য
আবছা আবছা গোল গোল কথা চিকিৎসক মহলে বলছেন। কারা বলছেন? যারা দীর্ঘ 30-40 বছর ধরে জনস্বাস্থ্য আন্দোলনের সঙ্গে জড়িয়ে আছেন, ছিলেন এবং এখনো আছেন, এবং তারা জনস্বাস্থ্য বিষয়ে, কমিউনিটি হেলথ বিষয়ে যথেষ্ট ইতিবাচক কাজ এখনো করছেন। কিন্তু তারা কেন এই কথাগুলো বলছেন? তারা একটা পাবলিক ডোমেইনে, একটি টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে, লক্ষ লক্ষ লোক দেখছেন। সেখানে তারা বলছেন যে টিকা নেওয়ার ব্যাপারে আমরা বিজ্ঞানীদের সঙ্গে আলোচনা করেছি, করার পরে আমরা মনে করেছি যে আমরাও নেব, সবাইকে নিতে বলবো। প্রশ্ন হচ্ছে কোন বিজ্ঞানীর কাছে বলেছেন, কোন বিজ্ঞানীর সাথে আলোচনা করেছেন? এই জোর করে মানুষকে ভ্যাকসিনেটেড করার এই প্রক্রিয়ার বিরুদ্ধে আছেন কত লক্ষ বিজ্ঞানী, সেটা উনি জানেন না বা ওনারা জানেন না, এটা হতে পারে না। তাহলে কোথাও একটা জনগণের সঙ্গে তঞ্চকতার একটা রাস্তা তৈরি করা হচ্ছে, এবং ভয়ের ব্যাপার হচ্ছে এইটাই। আমরা দেখেছি কোভিড লকডাউন চলাকালীন, কোভিড চলাকালীন, অন্তত কোভিডের প্রচার চলাকালীন এই ধরনের চিকিৎসকরা অত্যন্ত ঘন ঘন, প্রায় প্রতিদিনই টিভির পর্দায় এসেছেন, মানুষকে আতঙ্কিত করেছেন, ভয় দেখিয়েছেন, এবং শেষে বলেছেন আতঙ্কিত হবেন না। এই হচ্ছে পরিস্থিতি। আরেকটা কথা আমি এর সঙ্গে যোগ করে আমি ছেড়ে দিতে চাইছি এটা, কারণ এগুলো নিয়ে প্রশ্ন উঠবে এই কারণেই তুলছি প্রশ্নগুলো, যে যারা এই ধরনের পাশ কাটিয়ে কোনো একটা উত্তর দিয়ে কোনো না কোনোভাবে সরকারের এই প্রক্রিয়াকরণগুলোকে প্রোটোকল বা ম্যান্ডেট বলে চালানোর চেষ্টা করছেন। হ্যাঁ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনেক নীতি বা অনেক পরিকল্পনা অনুযায়ী চিকিৎসকরা চিকিৎসা করতেন, এবং একটা সময় আমরা যারা চিকিৎসার বা স্বাস্থ্যকর্মী হিসেবে যারা বিভিন্ন জায়গায় কাজ করেছি, তারা বলেছে যে হু বলেছে, সুতরাং হুয়ের এটা হচ্ছে প্রোটোকল বা হুয়ের এটা হচ্ছে এই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। কিন্তু আজকে প্রশ্ন উঠছে মানুষের মধ্যে, হু ইজ হু? এইটা উন্মোচন করা আমাদের খুব অত্যন্ত জরুরি ব্যাপার। কারণ মৌলিক গবেষকদের সমস্ত বক্তব্য কোভিডের বিরুদ্ধে, প্যান্ডেমিকের বিরুদ্ধে সমস্ত বক্তব্যকে মুছে ফেলা হয়েছে, অথবা ডিলিট করে দেওয়া হয়েছে, অথবা শুনতে দেওয়া হয়নি, সেন্সার করা হয়েছে। আমরা দেখেছি সকালবেলা যে ভিডিওটা আমরা ইউটিউবে বা অন্য চ্যানেলে দেখেছি, দুপুরবেলা সেই ভিডিওটাকে উড়িয়ে দেওয়া হয়েছে। এই প্রক্রিয়াগুলোকে যারা সমর্থন করছেন, করছেন যে ওটা দেখবেন না, ওটা শুনবেন না, পাছে কিছু যদি বুঝে ফেলেন তাহলে মুশকিল। বড় বড় টিভি চ্যানেল যেগুলোকে আমরা মিডিয়া, যে মেইনস্ট্রিম মিডিয়া বলি, সেখানে চিকিৎসককে ডেকে আনছেন, ভাইরোলজিস্টকে ডেকে আনছেন, এপিডেমিওলজিস্টকে ডেকে আনছেন, তার বক্তব্য শুনে বাকিরা চমকে উঠছেন, পরের 1 বছর তাকে সেন্সার করা হচ্ছে। এই সেন্সরশিপ, এই আইন বা এই প্রস্তাবিত বিল, এগুলো সবই একই সূত্রে বাঁধা। সেখানে প্রশ্ন তুলেছিলাম আমরা, আমাদের কণ্ঠ হয়ে প্রশ্ন তুলেছিলেন, আমি উত্তানদাকে সেখানে দেখেছিলাম, যে রোগীর কনসেন্টের প্রয়োজন আছে কিনা, তাহলে এটা কোথায় গেল? ঠিক এই পয়েন্টটা তিনি বলেছিলেন, ইংরেজিতে কথাটা বলেছিলেন, যে এইটা তাহলে কোথায় গেল, এবং সবটাই একটা নীরবতার মধ্যে চলে গেল। অর্থাৎ এই প্রশ্নের উত্তরগুলো তারা জানেন, কিন্তু যে কোনো কারণেই হোক তারা এই প্রশ্নগুলোকে সামনে আনতে চাইছেন না। আপনি ভাবতে পারেন, এখানে আমি অত্যন্ত লজ্জার সঙ্গে বলছি, আমি এরকম একটি স্বাস্থ্য পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত, যার পেছনে লেখা আছে মুখোশই আপনার একমাত্র পরিচয়। একমাত্রটা লেখা নেই, মুখোশই আপনার পরিচয়, মানুষের পরিচয় নয়, মুখোশ আপনার পরিচয়, এবং সেটা তিনি মাথার পেছনে টাঙিয়ে চিকিৎসা করছেন। আমি বলতে লজ্জিত বোধ করছি, কারণ আমি এরকম একটি সংস্থায় আমি একটা পরিষেবা দিই, আমি একজন কর্মচারী, আমি সেইখানকার কর্ণধারও নই। সেখান থেকে আমার খুব বিশেষ কিছু যে বিরাট উপার্জন করছি, ব্যক্ত হচ্ছে, এরকম ব্যাপার নয়। কিন্তু তাদের সঙ্গে আমাদের চলতে হচ্ছে কেন?
কোনো ব্যক্তিগত শত্রুতার জায়গা থেকে নয়, এরা কেউ আমাদের শত্রু নন। আমরা বলি, আমার সঙ্গে তাদের তর্ক হয় অনেকে, আমরা বলি আপনারা শত্রু চিনতে ভুল করছেন। আমরা সামগ্রিকভাবে টিকাকরণের বিরুদ্ধে নই, রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে গিয়ে যা যা আমাদের করা দরকার সেগুলো আমাদের করতে হবে, কি করতে হবে, কিভাবে করতে হবে, এটা আমাদের ভাবতে হবে। এবং সবচাইতে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এই প্রসঙ্গে শুধু স্বাস্থ্য মানেই চিকিৎসা এইটা যে নয়, এটা তারা জানেন, কিন্তু স্বাস্থ্যের সঙ্গে জড়িয়ে আছে যে আরো অনেকগুলো বিষয়, পরিবেশের অনেক রকম বিষয়গুলো জড়িয়ে আছে, খাদ্য জড়িয়ে আছে, তার সঙ্গে পরিবেশ জড়িয়ে আছে, ক্লাইমেট জড়িয়ে আছে, সেখানে তার মাটি, তার যে সমস্ত কিছু এর মধ্যে জড়িয়ে আছে। আমি খাদ্য খেতে না দিতে পারলে আমার স্বাস্থ্য হবে না, অপুষ্টিজনিত কারণে। প্রসঙ্গক্রমে বলি, হালিশহর বিজ্ঞান পরিষদের আয়োজনে একটি সভায় ডক্টর বিনায়ক সেন সেখানে উপস্থিত ছিলেন। তিনি ওই পরপর ছাড়া পাওয়ার পর, জামিন পাওয়ার পর এসেছিলেন, তাদেরকে আমরা ডেকে এনেছিলাম। তিনি বলছেন যে ভারতবর্ষের একটা বিরাট জায়গা জুড়ে চলমান দুর্ভিক্ষ চলছে। আপনি বলুন তো, চলমান দুর্ভিক্ষর দেশে কোন ভ্যাকসিন আছে, কোন টিকা আছে, কোন বিধি আছে খাদ্য ছাড়া, পুষ্টি ছাড়া, যাকে স্বাস্থ্য দিতে পারে? যারা এই উন্নয়নের নামে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যেখানে উচ্ছেদ হয়ে যাচ্ছে, সেই উচ্ছিন্ন মানুষগুলোকে উচ্ছিষ্ট করে দেওয়া হচ্ছে, সেই মানুষগুলোর স্বাস্থ্য বলতে আপনি কি করবেন? আমরা টিভিতে দেখেছি, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, মেনে নিলাম সোশ্যাল মিডিয়াতে সবই সত্যি, সবই একেবারে জলজ্জান্ত প্রামাণ্য নথি, আমি বলছি না। একটি গ্রামে, প্রত্যন্ত গ্রামে একজন মানুষ যে সে টিকা কি সে জানে না, খাবার কি সে জানে না, পোশাক কি সে জানে না, তাকে ঘাড় ধরে জোর করে নিয়ে গিয়ে করছেন। তো এই 30-40 বছরের জনস্বাস্থ্য আন্দোলনের পুরোধা ব্যক্তিত্বরা কতটা নির্লজ্জ থাকতে পারেন এই বিষয়গুলো প্রতিবাদ না করে? তারা কি করেছেন? তারা ত্রাণ দিয়েছেন। কি ত্রাণ দিয়েছেন জানেন? ত্রাণ দিয়েছে কেমন? আমার বাড়ির পাশে 3-3খানা হাসপাতাল আছে, 10 মিনিট, আধ ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টার ডিস্টেন্সে। সেইখানে আউটডোরে কোনো চিকিৎসা হয় না, সেখানে আউটডোরে কোনো চিকিৎসা হয়নি। প্রচুর মানুষ মারা গেছেন, অসুস্থ হয়েছেন, ডায়াবেটিক পেশেন্ট, সুগার পেশেন্ট অসুস্থ হয়েছেন। সেখানে গিয়ে 2টো ক্যাম্প করেছেন। কি করেছেন না, অনেক মানুষ চিকিৎসা পাচ্ছেন না, ওখানে এসছেন। বেশ, তার ফলো আপ কে করবে? এই মানুষটা যে সুস্থ হলো কি হলো না, তার ফলো আপ কি করবেন? কে করবে? সেটা করবে না। অর্থাৎ এই যে লোক দেখানো, কতগুলো অপ্রয়োজনীয় লোক দেখানো, কতগুলো কর্মসূচি, এইগুলোর বিরুদ্ধে আমার কণ্ঠস্বর হচ্ছে, আমার বক্তব্য হচ্ছে যে ধারাবাহিক কর্মসূচি নেওয়ার ক্ষেত্রে যে যে প্রস্তাবগুলো উঠেছে, সবগুলো প্রস্তাবকে আমি স্বাগত জানাচ্ছি। এবং আমার মনে হয় যে ওই সভাগুলো বা সেমিনারগুলো চালানোর, সেমিনারের কথা আছে, এমনি সভাগুলো, এই যে এলাকার সভাগুলো চালাতে গেলে আমাদের তো এই বিষয়টা নিয়ে বলতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি সবসময় ভাস্করদার কাছে বা সবসময় উত্তানবাবুর কাছে বা সবসময় কারোর উপর ডিপেন্ড করে থাকবো? সেই জায়গা থেকে আমার একটা প্রস্তাব হচ্ছে যে এটাকে যদি আমরা কখনো কখনো কোনো কর্মশালার মধ্যে দিয়ে, কর্মশালা আমি একদম ওয়ার্কশপের মধ্যে দিয়েই আমরা যাতে সবাই যে যেখানে পারি সবসময় বিশেষজ্ঞর দিকে মুখাপেক্ষী হয়ে না থেকে তার সঙ্গে পরামর্শ করে সেখানে এই প্রচার আন্দোলনের সঙ্গে, প্রচারের সঙ্গে আমরা কিভাবে নিজেরা এলাকায় যেতে পারি। আমি বিশেষজ্ঞ নেই, ভাস্কর বাবু যা জানেন, উত্তানবাবু যা জানেন, বা আরও অন্যান্য চিকিৎসকরা বা বিশেষজ্ঞরা যারা জানেন, তারা তো অবশ্যই তাদের মতো আমি জানবো এটা নয়, কিন্তু তাদের কাছ থেকে আমরা যদি কোনো ওয়ার্কশপের মধ্যে দিয়ে এইটাকে আমরা যদি একটা কর্মসূচির মধ্যে ঢোকাতে পারি। আর আজকের একটা প্রস্তাব এসেছে, সেটা আমাদের মুখপত্রেও কিন্তু এই প্রস্তাবটা যেতে পারে, যেটা বাসুদেব দা বললেন যে, এবং বিসম্বাদের যে এটা আর কি, যে বঙ্গানুবাদ বা সেটাকে সুন্দর করে আইনটাকে ভালো করে বোঝানো। সত্যি কথা বলতে কি, এত আইনের নানান ধারা ইত্যাদি আমরা এক লপ্তে আমি অন্তত নিতে পারছি, মানে পারিনি আর কি, সেগুলো আরও অনেক বেশি ডিসকাশনের দরকার।
যদি আমরা একদম নিজেদের মধ্যে স্টাডি সার্কেল করে কর্মশালা করে যদি আমরা এই বিষয়গুলোকে নিজেরাও অন্যরাও যাতে প্রস্তুত হতে পারি, এইটার জন্য আমার মনে হয় একটা উদ্যোগ নেওয়া দরকার এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব এই উদ্যোগটা নেওয়া দরকার বলে আমার মনে হয়। ধন্যবাদ, অনেকটা বেশি সময় নিয়ে নিলাম। এই জেনেরিক বলতে আপনি যেটা বোঝালেন না, জেনেরিক বললে হবে না, বাজারটাকেও জেনেরিক করতে হবে। বাজারটা ব্র্যান্ডেড আর সবাইকে দিয়ে জেনেরিক লেখা। আমি বলছি যে আন্দোলন করতে হবে বাজারটাকে জেনেরিক করে। ত্রিদীপদাকে ধন্যবাদ। ত্রিদীপদা শেষে একটা বিশেষ বক্তব্য রেখেছেন যে একটা ওয়ার্কশপের পরিকল্পনা করা যায় কিনা। এবার আমি ডেকে নিচ্ছি অশেষ সেনগুপ্তকে তার বক্তব্য রাখার জন্য। আমার এসাচ কোনো বক্তব্য নেই। আসলে আমি যেহেতু প্রশ্ন এবং প্রস্তাবটা রেখেছিলাম, সেটার পরিপ্রেক্ষিতে এই কথাগুলো শুনে আমার দুটো জিনিস মনে হলো, সেটা আমি আপনাদের কাছ থেকে একবার সম্মতি আছে কিনা জানতে চাই। এক, যদি সত্যি সত্যি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এরকম ছোট ছোট সভা বা পাঠচক্র, ওয়ার্কশপ এই ধরনের কিছু ভাবতে হয়, তাহলে সেটার জন্য আমরা অন্তত এখানে যারা আছি তাদের পক্ষ থেকে এই গোটা ব্যাপারটাকে কন্ডাক্ট করার মতো কোনো প্রস্তুতি কমিটি গোছের কিছু তৈরি করা যায় কিনা। কারণ সকলে মিলেই উদ্যোগটা না নিলে এটা হওয়াটা সম্ভব নয়। এবং হ্যাঁ, অবশ্যই উপস্থিতি নিয়ে যে কথাটা এসছে সেটাই আমার নিজের একটা কথা মনে হয়েছে। রিসেন্ট পাস্টে আমি কখনো এরকম কোনো বিষয় দেখিনি যেখানে শাসক শ্রেণীর সম্ভাব্য কোনো চক্রান্তকে এক্সপোজ করে তার বিরুদ্ধে কোনো পজিশন নেওয়া হচ্ছে। জেনারেলি আপনারাও খেয়াল করে দেখুন, বিগত 1.5 শতক 2 শতক 30 বছর ধরেও যদি দেখেন, তাহলে কিছু একটা আসতে চলেছে তার বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত হচ্ছে, এরকমটা খুব সাধারণভাবে ঘটে না। তাই এটা যখন ঘটছে সেখানে যে প্রচুর মানুষ আসবেন সেটা খুব স্বাভাবিকও নয়। সেজন্য এর পরে যদি এই পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় বা পাঠচক্র কর্মশালা এগুলো ভাবা হয়, তার জন্য সম্ভবত এত বড় জায়গারও দরকার নেই, খুব ছোট ছোট জায়গায় এগুলো করা সম্ভব। সেইটা যদি আমরা করতে পারি তাহলে বাদল অধিবেশনের সময় ওই বাসুদেব দার সঙ্গে ওই ওপরে নিচে যে কথাটা হলো আমার, ওই 42 জন এমপি, দরকার হলে 294 জন এমএলএ, তাদেরকে চিঠি লেখা এবং যতজনের সঙ্গে সম্ভব দেখা করার পাশাপাশি এগুলো চালালে আমরা হয়তো এই প্রস্তাবিত বিলের বিরুদ্ধে একটা কনভেনশন বাদল অধিবেশন চলাকালীনই ভাবতে পারব। সেটা যদি আপনারা একটু ভেবে দেখেন এবং আপনারা সকলে এখানে যারা আছেন জনস্বাস্থ্য মোর্চার তাদের সঙ্গে যোগাযোগ করে কথা বলেন, আমার মনে হয় একটা ক্লিয়ার কাট স্ট্যান্ড নেওয়া যাবে। অনেক ধন্যবাদ। আমাদের আজকের এই সভার শেষে যে বক্তব্যগুলো আর কি, আমরা আগামী দিনে কি কাজ করতে চলেছি বা কি করতে পারি তার একটা সারমর্ম আমরা অশেষদার থেকে পেয়ে গেছি, ফলে আলাদা করে আর কথা বাড়াচ্ছি না। আজকের মতো সভা এখানেই শেষ হলো, কিন্তু আগামী দিনে কি কর্মসূচি নেওয়া যায় সেই বিষয়ে আমাদের সংগঠনের তরফ থেকে আপনাদের সকলের সাথে ভবিষ্যতে আলোচনা করা হবে। ধন্যবাদ। আটটা